হ্যালো, আমাকে কি শুনতে পাচ্ছ তোমরা? কি অবস্থা? কেমন আছো তোমরা সবাই? কি অবস্থা জনগণ? কেমন আছো তোমরা সবাই? বলো বলো বলো। কেমন আছো তোমরা সবাই? পড়াশোনার কি অবস্থা? পড়াশোনা কি তোমরা করতেছো নাকি পড়াশোনা বাদ দিয়ে দিছো? লাইভে তো মানুষজন এখন খুঁজেই পাওয়া যায় না, টর্চ লাইট দিয়ে খুঁজলেও লাইভে মানুষ পাওয়া যায় না। সবার কলেজে কি একসাথে এক্সাম শুরু হয়ে গেল? হ্যাঁ, সবার কলেজে কি একসাথে এক্সাম শুরু হয়ে গেছে? সবাই একদম প্রেসারে আছে। তো বেশি প্রেসারে থেকে যদি পড়াশোনা কমায় দেও তাহলে কিন্তু প্রেসার আবার বাড়বে। যত বেশি প্রেসার আসবে তত বেশি পড়াশোনা করতে হবে, তাইলে প্রেসার রিলিজ হবে। তুমি যদি প্রেসারে পড়ে পড়াশোনা কমায় দেও তাইলে প্রেসার বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। এইটা করা যাবে না। ভালো আছি মোহাম্মদ সাবরিন, ভালো আছো? তুমি কেমন আছো? নমস্কার তনুশ্রী, নমস্কার অর্ক, ইয়াশ, বিজয় পাল, নমস্কার। কি অবস্থা তোমাদের? সবার কলেজে কি একসাথে পরীক্ষা শুরু হয়ে গেল? লাইভে মানুষজন একদমই খুঁজে পাই না। 800 মানুষ এনরোল করছে। 800, হ্যাঁ 800 তো এনরোল করছে। ক্লাসে পাওয়া যায় না 20 জনও। ভাই সর্বনাশ, 800-র মধ্যে 20 জন নাই ক্লাসে। এটা তো লজ্জাজনক। জি দাদা, এক্সাম চলে কলেজে, 25 তারিখ থেকে স্টার্ট এক্সাম সামনে। আরে সবাই কি টেনশনে। অসুবিধা নাই, এই আমি তো পড়াইছি। হায়ার ম্যাথ নিয়ে টেনশনের কারণ আছে? কলেজে যেই সিলেবাসে পরীক্ষা ওগুলো তো কভার হয়ে গেছে না? নাকি কলেজের সিলেবাস কভার হয় না? হায়ার ম্যাথে তো কলেজের পরীক্ষায় খুব বেশি খারাপ হওয়ার কথা না। খালি আমি যেই ম্যাথগুলো করাইছি এই ম্যাথগুলো যদি করে যাও এবং বই থেকে টাইপ ভিত্তিক ম্যাথ সবগুলো করো এবং সৃজনশীল প্র্যাকটিস করো, এনাফ। সৃজনশীল প্র্যাকটিস করে যাইতে হবে, কারণ সৃজনশীলে তো একটু মেকআপ করা থাকে। উদ্দীপকটা হুবহু বইয়ে যেভাবে ম্যাথ থাকে ওইভাবে তো থাকে না, উদ্দীপকটা একটু মেকআপ করা থাকে, একটু ডিফারেন্ট থাকে। ওখান থেকে বুঝতে পারলেই কাজটা শেষ। তো আমি যেমনি পড়াচ্ছি ওমনি যদি পড়া থাকে, একটু এক্সট্রা সৃজনশীল প্র্যাকটিস করো, এনাফ। পরীক্ষায় টেনশনের কোনো কারণ নাই। ওয়ালাইকুম আসসালাম লামিয়া। সাবরিন বলছে 4 ডিসেম্বর থেকে এক্সাম। ওকে ঠিক আছে, তো আমরা শুরু করি। এক্সাম থাকবেই, এক্সাম থাকবেই, সব কিছুই থাকবে, সাথে পড়াশোনাও করতে হবে। তাহলে চলো আজকে আমরা ক্লাসটা শুরু করি। আজকে ক্লাসে আমাদের 8.2 শেষ হবে। আজকে ক্লাসে 8.2 শেষ হবে। এখন কথা হচ্ছে 8.2-এ বইয়ে কিন্তু অনেক ম্যাথ আছে। এস এম স্যার বলো, কেতাব স্যার অথবা অসীম কুমার শাহ স্যারের বইয়ে কিন্তু ম্যাথের শেষ নাই। তো এত ম্যাথ তো করতে পারবে না, তুমিও জানো আমিও জানি। তো এত ম্যাথ যারা করতে পারো না, তোমরা শুধু বোর্ডে আসা ম্যাথগুলা করবা। শুধু বোর্ডে আসা ম্যাথগুলা করবা অনুশীলনীতে। উদাহরণ সবগুলাই করবা, বইয়ের উদাহরণ সবগুলা ম্যাথ করবা। আর অনুশীলনী থেকে যে সমস্ত ম্যাথ একবার হইলেও বোর্ডে আসছে সেই ম্যাথগুলা করলেই একাডেমিকের জন্য এনাফ। শুধুমাত্র বোর্ডে আসা ম্যাথগুলা করলেই একাডেমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষার জন্য এনাফ। হুবহু হয়তো কমন পড়বে না, তুমি আমার ভাইবো না যে এইগুলা করলে হুবহু কমন পড়বে। মানে এই টাইপের ম্যাথই আসবে। এতদিন পর্যন্ত বোর্ডে যে টাইপের ম্যাথগুলো আসছে ওই টাইপের মধ্যে আসবে, ওই টাইপের বাইরে আসবে না। এখন যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং, তো তোমাদের তো শেষ নাই, তোমরা হচ্ছে যত বেশি পারো করো। বাট আপাতত একাডেমিকের জন্য আজকে যেহেতু 8.2 শেষ হবে, জাস্ট বোর্ড কোয়েশ্চেনগুলা, মানে যে সমস্ত ম্যাথগুলা একবার হলেও বোর্ডে আসছে ওগুলা যদি কমপ্লিট থাকে তাহলে একাডেমিকে ওই টাইপের বাইরে নতুন ম্যাথ আসবে না। হুবহু কমন না পড়লে ওই টাইপ থেকেই আসবে, তুমি পারবা, এই টাইপগুলো করা থাকলেই পারবা। তো চলো আজকে ক্লাসে আমরা খুব সহজ 2টা ম্যাথ দিয়ে শুরু করবো। এগুলো এমসিকিউতে বেশি আসে, এমসিকিউতেও না, মানে সৃজনশীলের ক নাম্বারে আসে। সৃজনশীলের ক নাম্বারে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে 4:7:11, 4:7:11, এই যে 3টা বল, এই অনুপাতের বল 3টির প্রশ্নটা লিখো। অনুপাতের 3টি বল কোন বিন্দুতে ক্রিয়া করে? এত অনুপাতের 3টি বল কোন বিন্দুতে ক্রিয়া করে? কোন বিন্দুতে ক্রিয়া করে? বল 3টি কি সাম্যাবস্থায় থাকবে?
বল তিনটি কি সাম্যাবস্থায় থাকবে, এটা হচ্ছে প্রশ্নটা, একদমই বেসিক প্রশ্ন। এই যে অনুপাত 4:7:11, এই অনুপাতের তিনটা বল কোনো বিন্দুতে কাজ করতেছে। ধরো এইখানে কাজ করতেছে তিনটা বল, এই যে একটা বিন্দু ও বিন্দুতে তিনটা বল ধরলাম এইভাবে কাজ করতেছে। তো এটা তো একটা অনুপাত থেকে যদি তুমি একটা মান বের করতে চাও তাহলে এটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয় না? আমরা ধরলাম এটা ধ্রুবক কে, তাইলে ধরো এইটা হচ্ছে 11K বা 4K, ধরো এটা হচ্ছে 4K, এটা হচ্ছে 7K, এটা হচ্ছে 11K। মানে তুমি যখন অনুপাত থেকে মান বের করবা তখন তো একটা ধ্রুবক ধরে নিতে হবে, তাই না? একটা ধ্রুবক না ধরলে তুমি আইডেন্টিফাই কেমনে করবে? অনুপাত 4:7, মনে করো যে 4:7, এটা যে কথা, এটাকে তো এইভাবে লেখা যায় 4 দুগুণে 8, 14, অথবা এটাকে যদি তুমি 4 দিয়ে গুণ করো 4 4 16, 4 7 28, এইভাবে তো লেখা যায়, তাই না? 4/7 যে কথা, 8/14 যে কথা, 16/28 একই কথা। কাজে এখানে কোনটা সেই নির্দিষ্ট অনুপাত আমি তো জানি না, এই জন্য একটা ধ্রুবক ধরে নিতে হবে কে, যে কে এর মানের উপর ডিপেন্ড করবে এই যে এই রেশিওটা আসলে এক্সাক্ট বলটা কত। তো ধরো তিনটা বল কোনো একটা বিন্দুতে কাজ করতেছে, 4 7 11, এটা হচ্ছে তিনটা বলের অনুপাত। আমি একটা ধ্রুবক ধরলাম কে, তো ধরলাম যে এই বলটা 4K, এই বলটা 7K, এই বলটা 11K। তোমাকে বলছে বল তিনটি কি সাম্যাবস্থায় থাকবে, বল তিনটি কি সাম্যাবস্থায় থাকবে। এখন তিনটা বল সাম্যাবস্থায় থাকার যে একটা সূত্র ছিল, সাম্যাবস্থার ত্রিভুজ সূত্র, মনে আছে? সাম্যাবস্থার ত্রিভুজ সূত্রটা কি ছিল একটু যদি মনে থাকে, বা সাম্যাবস্থার বা বলের ত্রিভুজ সূত্র, যে তিনটা বল যদি কোনো একটা বিন্দুতে কাজ করে, মানে একই বিন্দু বা সমবিন্দু বল হয়, তাহলে এদেরকে দিয়ে যদি এদের মান এবং দিক, এই বল তিনটার মান এবং দিক যদি একটা ত্রিভুজের তিনটা বাহু দ্বারা একই ক্রমে নির্দেশ করা যায়, মনে আছে তো? একটা একই বিন্দুতে ক্রিয়ারত তিনটা বলকে যদি কোনো ত্রিভুজের তিনটা বাহু দ্বারা মানে এবং দিকে নির্দেশ করা যায়, তখন সেই বল তিনটা সাম্যাবস্থায় থাকে। কিন্তু এইখানে একটা জিনিস দেখো, একটা ত্রিভুজ, তোমরা কি একটা জিনিস জানো, একটা ত্রিভুজের শর্ত কি? একটা ত্রিভুজ হওয়ার শর্ত কি? একটা ত্রিভুজ হওয়ার শর্ত হচ্ছে যে কোনো দুই বাহুর, ধরো এ বি সি, এটা একটা ত্রিভুজ হইলে যে কোনো দুই বাহুর যোগফল, ধরো এ বি প্লাস বিসি, অবশ্যই গ্রেটার দেন সি এ, মানে তৃতীয় বাহু, ধরো এসি লিখি। একটা ত্রিভুজ গঠন করার শর্ত হচ্ছে যে কোনো দুইটা বাহুর যোগফল অবশ্যই তৃতীয় বাহুর চাইতে বড় হইতে হবে, সমান হইলেও হবে না। এই দুইটা যোগ করলে যদি এসি এর সমান হয় তাও কিন্তু হবে না, অবশ্যই যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহুর চাইতে বড় হইতে হবে। যদি বড় না হয় তাহলে ত্রিভুজ গঠন করা যাবে না। এখন এইখানে দেখো, যে কোনো দুইটা বল, ধরো 4K আর 7K, এই দুটো তুমি যোগ করো, 4K প্লাস 7K, এটা কি গ্রেটার দেন 11K? না, এটা নট গ্রেটার দেন 11K, এটা ইকুয়াল। এটা দুইটা যোগ করলে হয় 11, আর নিজেই এইটা 11। কিন্তু এখানে এই যে তিনটা বল দ্বারা মানে এবং দিকে তুমি একটা ত্রিভুজের তিনটা বাহু দ্বারা প্রকাশ করবা, তো এখানে তো তুমি ত্রিভুজ আঁকাইতে পারবা না, কারণ ত্রিভুজ আঁকাইতে হইলে এই দুইটা বল, যে কোনো দুইটা বলের যোগফল, যে কোনো দুইটা বলের যোগফল অবশ্যই তৃতীয় বলের চাইতে গ্রেটার দেন হইতে হবে। তো এখানে তো গ্রেটার দেন না, এটা সমান হইলে হবে না। কাজে তুমি বলবা যে বলের ত্রিভুজ সূত্র অনুসারে বা সাম্যাবস্থার ত্রিভুজ সূত্র অনুসারে এই তিনটা বল সাম্যাবস্থায় থাকতে পারবে না, সাম্যাবস্থায় থাকতে পারবে না। কথা গেল, বোঝা গেল একটা বিষয়টা? কখন? যখন একই বিন্দুতে তিনটি ভিন্ন ভিন্ন রেখা বরাবর বলগুলা কাজ করবে। আবার বলতেছি, যখন একই বিন্দুতে তিনটি ভিন্ন ভিন্ন রেখা বরাবর বলগুলা কাজ করবে। আরেকটা কন্ডিশন আছে এইখানে, যদি এইরকম হয় যে না, তিনটা বল ভিন্ন ভিন্ন রেখা বরাবর কাজ করতেছে না, কিরকম? ধরো এই যে 4K, এটাও কাজ করতেছে এই রেখা বরাবর, এটা মুছে দিই দাঁড়াও। আগে যেটা ছিল সেটা হচ্ছে তিনটা বল যদি কোনো বিন্দুতে ভিন্ন ভিন্ন রেখা বরাবর কাজ করে, সেই ক্ষেত্রে এরা সাম্যাবস্থায় থাকতে পারবে না, বলের সাম্যাবস্থার বা ত্রিভুজ সূত্র অনুসারে সাম্যাবস্থায় থাকতে পারবে না। আর যদি ওই দুইটা যোগ করলে 11 চাইতে বড় হইতো তাইলে থাকতে পারতো। এখন কথা হচ্ছে, যদি এইরকম হয় যে না, এইখানে 4K এই বলটাও এদিকে কাজ করতেছে, আবার 7K এই বলটাও একই দিকে কাজ করতেছে, মানে
ছোট দুইটা বল একই দিকে এবং এক্স্যাক্টলি 11K এর সাথে বিপরীত দিকে কাজ করতেছে, অর্থাৎ 180 ডিগ্রি কোণে কাজ করতেছে। এই কেসটা যদি হয়, আগেরটা ছিল বল তিনটা ভিন্ন ভিন্ন রেখা বরাবর কাজ করবে, সেই ক্ষেত্রে সাম্যাবস্থা সম্ভব না। বাট যদি এরকম হয় যে ছোট দুইটা বল 4K এবং 7K এরা একই দিকে কাজ করতেছে এবং এক্স্যাক্টলি 11K এর ঠিক অপোজিটে, অর্থাৎ 180 ডিগ্রি কোণে কাজ করতেছে, তখন কি হবে দেখো, এইদিকে নিট বল হবে 11K আর এইদিকে দুইটা যোগ করলে হয়ে যাবে 11K। তখন ঠিক বিপরীতে কাজ করবে, তখন কিন্তু এরা সাম্যাবস্থায় থাকা পসিবল। এই দুইটা মিলে হবে একই দিকে যেহেতু কাজ করতেছে, তো এই দুইটার লব্ধি হবে যোগফল, অর্থাৎ 4 আর 7 11K, আর এইটাও 11K, যেহেতু ডিরেক্ট অপোজিটে, কাজে তখন এরা সাম্যাবস্থায় থাকা পসিবল। কাজে এখানে দুইটা কেসই হইতে পারে, যদি এই 4K এবং 7K দুইটা বল একই দিকে এবং বড় যে বলটা আছে তার ঠিক বিপরীতে, অর্থাৎ 180 ডিগ্রি করে কাজ করে, তখন সাম্যাবস্থা পসিবল। কিন্তু যদি ভিন্ন ভিন্ন রেখা বরাবর কাজ করে, তখন সাম্যাবস্থা পসিবল নয়। আশা করি বুঝাইতে পেরেছি। ওকে ওকে ফাইন। তো এইটা সৃজনশীলের খ নাম্বারে আসতে পারে। হ্যাঁ, সৃজনশীলের খ নাম্বারে আসলে এইভাবে ব্যাখ্যাটা লিখে দিলেই হবে, একটু ছোট্ট করে ব্যাখ্যাটা লিখে দিলেই হবে। বলের ত্রিভুজ সূত্রটা ব্যাখ্যা দিলেই হবে, যেহেতু বলে ত্রিভুজ সূত্র অনুসারে যেহেতু এই দুইটা বলের যোগফল তৃতীয়টা চেয়ে গ্রেটার দেন 9, তাহলে এখানে ত্রিভুজ তৈরি করা সম্ভব নয়, অর্থাৎ এরা সাম্যাবস্থায় থাকতে পারবে না। কখন? যখন এরা তিনটা ভিন্ন ভিন্ন রেখা বরাবর কাজ করবে। আর যদি 4K এবং 7K একই রেখা বরাবর এবং 11K বলের ঠিক অপোজিটে, অর্থাৎ 180 ডিগ্রি কোণে কাজ করে, তখন সাম্যাবস্থা পসিবল। ঠিক আছে, এখন খুবই সুন্দর আরেকটা মেথ তোমাকে বলল, কোনো একটি বিন্দুতে ক্রিয়াশীল, লিখো, প্রশ্ন লিখো, কোনো একটি বিন্দুতে ক্রিয়াশীল, কোনো একটি বিন্দুতে ক্রিয়াশীল √3 2 এবং 1 একক, √3 2 এবং 1 একক ওজনের বা বলের তিনটি, আচ্ছা ওজনের, একক ওজনের তিনটি বল সাম্যাবস্থায় আছে, সাম্যাবস্থায় আছে। এদের অন্তর্ভুক্ত কোণগুলির মান নির্ণয় করো। এদের অন্তর্ভুক্ত কোণগুলির মান নির্ণয় করো। প্রশ্নটা তুলে ফেলো, খুবই সহজ ম্যাথ, খুবই সহজ একটা প্রশ্ন। তোমাকে বলছে কোনো একটি বিন্দুতে ক্রিয়াশীল, ধরো এইটা একটা বিন্দু, ও বিন্দু, এই বিন্দুতে ক্রিয়াশীল √3, এটা হচ্ছে একটা √3 বল, এইদিকে নিলাম 2, এইদিকে নিলাম 1, একদিকে নিলেই হচ্ছে, তিনটা বল ক্রিয়াশীল। দেখো কোনো একটা নির্দিষ্ট বিন্দু, ও বিন্দুতে √3 2 এবং 1 একক, √3 2 এবং 1 একক ওজনের তিনটি বল সাম্যাবস্থায় আছে। এরা এখানে কি আছে? সাম্যাবস্থায় আছে। তোমাকে বললো এদের অন্তর্ভুক্ত কোণগুলির মান নির্ণয় করো। এদের অন্তর্ভুক্ত কোণ ধরলাম এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, এটা হচ্ছে গামা। এই যে এই তিনটা বলের যে অন্তর্ভুক্ত কোণগুলা আলফা বিটা গামা, এই তিনটা কোণের মান তোমাকে বের করতে বলছে। এখন তুমি ভালো করে আগে দেখো, এই তিনটা কোণ মিলে তো 360 ডিগ্রি, আলফা বিটা গামা এই পুরাটা মিলে তো 360 ডিগ্রি। তো তুমি যদি যে কোনো দুইটা অ্যাঙ্গেল বের করে ফেলতে পারো, বাকিটা তো ইজিলি বের হয়ে যাবে, 360 থেকে বিয়োগ করে দিলেই হয়ে যাবে, টোটালটা যেহেতু 360। তাইলে এখন আমি প্রথম ক্লাসে মানে 8.2 এর প্রথম ক্লাসেই বুঝাইছিলাম যে এখানে এই তিনটা বল যেহেতু সাম্যাবস্থায় আছে, তাইলে অবশ্যই √3 এবং 2 এই দুইটার লব্ধি হবে ঠিক 1 এইটার অপোজিটে এবং 1 এর সমান। মনে আছে কি? একটু মনে করে দেখো, এই তিনটা বল মানে যে কোনো তিনটা বল যদি ভিন্ন ভিন্ন রেখা বরাবর ক্রিয়াশীল থাকে এবং সাম্যাবস্থায় থাকে, তাহলে যে কোনো দুইটা বল, ধরো এই যে √3 এবং 2 এই দুইটা বলের লব্ধি হবে তৃতীয় বলের সমান এবং বিপরীত দিকে,
তখনই তো এই 1 আর 1 মাইনাস কাটাকাটি গিয়ে সাম্যাবস্থায় থাকবে, বুঝো না? এই √3 আর 2 এই দুইটার লব্ধি যদি 1 এটার সমান হয় এবং ঠিক অপোজিটে কাজ করে, তখনই তো এইটা আর এইটা একটা একটাকে ভ্যানিশ করে দিয়ে এখানে সাম্যাবস্থা চলে আসবে। তাহলে আমরা বুঝতে পারলাম, তুমি ডিরেক্ট লিখবা, এখানে ব্যাখ্যা করার কিছু নেই। খাতায় কি লিখবা? লিখবা এখানে √3 এবং 2, √3 এবং 2 এই দুইটা বলের লব্ধি হচ্ছে 1 একক। বুঝছো? √3 এবং 2 এই দুইটা বলের লব্ধি হচ্ছে 1 একক। সুতরাং লব্ধি স্কয়ার মানে আর স্কয়ার, এই যে 1 স্কয়ার ইকুয়ালস টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। এই না অ্যাঙ্গেল কত? হ্যাঁ অ্যাঙ্গেল তো আলফাই, ঠিক আছে, দুইটার অ্যাঙ্গেল হচ্ছে আলফা। আবার বলি, √3 এবং 2 এই দুইটার লব্ধি হবে 1 এর সমান, এবং এই যে 1 এর বিপরীত দিকে এই যে এটা লব্ধি, লব্ধি স্কয়ার মানে 1 স্কয়ার ইকুয়ালস টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, পি হচ্ছে √3, কিউ ধরো 2, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। ওকে ফাইন। তাহলে এখান থেকে কি লেখা যায়? 1 ইকুয়ালস টু 3 প্লাস 4 প্লাস 4 √3 কজ আলফা। তাহলে এখান থেকে কত আসবে বলো তো? 7 থেকে 1 গেলে 6, এটা -6 হবে। তাইলে কজ আলফা হবে -6/4√3, -6/4√3। 2 দিয়ে কাটাকাটি করলে উপরে থাকবে 3/2√3। তাহলে এখান থেকে কজ আলফা সমান কি হবে? √3 যদি কেটে দেই উপরে থাকবে -√3/2, -√3/2। কস কত ডিগ্রি হলো? -√3/2, কস ইনভার্স -√3/2 150 ডিগ্রি। সুতরাং আলফা হচ্ছে 150 ডিগ্রি। দেখো কত সহজে বের হয়ে গেছে জিনিসটা, আলফার মান বের হয়ে গেছে 150 ডিগ্রি। তো একইভাবে গামা এবং বিটা এই দুইটার মধ্যে যে কোনো একটা যদি তুমি বের করে ফেলো, গামা এবং বিটা এই দুইটার মধ্যে যে কোনো একটা তুমি যদি বের করে ফেলো, গামা এবং বিটা, বাকিটা এমনি বের হয়ে যাবে। তো কোনটা বের করবো? ধরো বিটা। তো বিটা যদি বের করি, ধরো ও বিন্দুটা মুছে এখানে দিই, তাহলে বিটা বের করতে সুবিধা হবে। ধরো বিটাটাও এখানে লিখি, এই যে বিটা। এখন আমার টার্গেট হচ্ছে বিটা বের করব। তো বিটা কোন দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল? এই যে 1 এবং √3, 1 এবং √3। তো এই দুইটার মধ্যবর্তী লব্ধি হবে ঠিক 2 এর সমান, √3 এবং 1 এই দুইটার মধ্যবর্তী লব্ধি হবে এই বলের সমান, অপোজিট তৃতীয় বলের সমান, এবং ঠিক বিপরীতে কাজ করবে। তাইলে এই যে 2 আর 2 ভ্যানিশ হয়ে এখানে সাম্যাবস্থা আসবে। তাইলে এখন এই দুইটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? লব্ধি হচ্ছে 2, অর্থাৎ লব্ধি স্কয়ার সমান পি স্কয়ার, ধরো √3 হচ্ছে পি, √3 স্কয়ার প্লাস 1 কিউ স্কয়ার মানে 1 স্কয়ার প্লাস 2 ইন্টু পি, √3 ইন্টু কিউ হচ্ছে 1 কজ বিটা। এই দেখো লব্ধি হচ্ছে 2, আর স্কয়ার ইকুয়ালস টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ বিটা। এতে কি আসে? 4 ইকুয়ালস টু 3 প্লাস 1 প্লাস 2√3 কজ বিটা। 4 4 কাটা 0, কজ বিটা ইকুয়ালস টু 0, বা এটা তো সোজ হয়ে গেছে, কজ বিটা সমান 0। সুতরাং বিটা কজ কত ডিগ্রি ভ্যালু? 0, 90 ডিগ্রি ভ্যালু 0, বিটা সমান 90 ডিগ্রি। এই যে এখানে হয়ে যাবে 3 প্লাস 1 4, 4 এ 4 এ কাটা 0 হয়ে যাবে, বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে দেখো আলফা পাইলাম 150 ডিগ্রি, বিটা পাইলাম 90 ডিগ্রি। সুতরাং গামা কত হবে? গামা হবে 360 ডিগ্রি থেকে 150 মাইনাস করে দাও, টোটালটা যেহেতু 360, 150 ডিগ্রি মাইনাস করে দাও, 90 ডিগ্রি মাইনাস করে দাও। মাইনাস করে দিলে কত আসে? 240, 120, 120 ডিগ্রি। বলো তো ম্যাথটা বোঝা গেল কিনা? ম্যাথটা সুন্দর না? একটু কমেন্ট করে নি, দাঁড়াও। এই ম্যাথটা কি বোঝা গেছে? আমাকে একটু জানায়ও তো ম্যাথটা সুন্দর না? এই ধরনের ম্যাথ কিন্তু সৃজনশীলের ক নাম্বারে আসতে পারে, এটা বেশি সহজ তো। সৃজনশীলের গ এবং ঘতে এত সহজ দেয় না, সৃজনশীলের গ এবং ঘতে আসার চান্স কম। বাট আমি যে প্রথমে যে দুইটা টাইপ দেখাইলাম এগুলা সৃজনশীলের ক নাম্বারে আসার মতো ম্যাথ। বলো বলো বলো, বুঝতে পারছো কিনা? সুন্দর না ম্যাথগুলা? এই ম্যাথগুলা সুন্দর না নাকি অসুন্দর?
মানুষজন তো লাইভে নাই, যে কয়জন লাইভে আসো একটু কষ্ট করে কমেন্ট করো। যারা লাইভে আসো একটু কষ্ট করে কমেন্ট করে জানাইও বুঝতে পারতেছো কিনা, তোমাদের কমেন্ট চেক করি। ওকে, সাবরিন কি প্রশ্ন করছো? -90 করলেন কেন? -90 মানে? ও আচ্ছা, এই আলফা বিটা গামা তিনটা মিলে হচ্ছে 360 ডিগ্রি। আলফা বিটা গামা পুরাটা মিলে 360 ডিগ্রি না? তো আলফা যদি 150 হয়, বিটা যদি 90 হয়, তাহলে গামা কেমনে বের করবো? 360 থেকে দুইটা মাইনাস করতে হবে না? 360 থেকে দুইটা মাইনাস করতে হবে, এটাও মাইনাস এটাও মাইনাস, এটা তো বোঝা উচিত। ওকে ঠিক আছে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। এরপরে যে টাইপটা আছে, ওকে ফাইন, ঠিক আছে ভাইয়া। ফুল কোর্স শেষ হইতে আর কয়দিন লাগবে? স্থিতিবিদ্যা শেষ হবে এই উইকে, আর গতিবিদ্যা অধ্যায় পড়াইতে আরও 10 ক্লাস লাগবে। ডিসেম্বরের 15-র মধ্যে শেষ হবে, ডিসেম্বরের 15 তারিখের মধ্যে শেষ হবে গতিবিদ্যা অধ্যায় পড়াইতে। হ্যাঁ এরকমই লাগবে, 10 ক্লাস মিনিমাম লাগবে। যদিও গতিবিদ্যাটা টোটালটাই ফিজিক্সে পড়ে ফেলছো, মানে গতিবিদ্যা অধ্যায় যা আছে তোমরা ফিজিক্সে গতিবিদ্যা অধ্যায় যদি পড়ে থাকো তাহলে অনেক কিছু কভার হয়ে গেছে। বাট গতিবিদ্যা যেহেতু শর্ট সিলেবাসে নাই, তোমাদের শর্ট সিলেবাসে তো গতিবিদ্যা অধ্যায় নাই, তো ওখানে হয়তো অনেকে পড়ে নাই, এই জন্য একটু ডিটেইলই পড়াবো। হ্যাঁ একটু ডিটেলসই পড়াবো। ওকে ঠিক আছে, তো এখন যে ম্যাথটা করবো এই ম্যাথটাও ইম্পর্টেন্ট। দেখো বলছে ABC ত্রিভুজের পরিকেন্দ্র ওতে, দেখো প্রশ্ন লিখো, ABC ত্রিভুজের পরিকেন্দ্র ওতে, ও বিন্দুতে ও এ ও বি ও সি বরাবর, ও এ ও বি ও সি বরাবর যথাক্রমে পি কিউ আর, যথাক্রমে পি কিউ আর বলগুলি ক্রিয়ারত, বলগুলি ক্রিয়ারত, ক্রিয়ারত মানে খেলা করতেছে, বলগুলি খেলা করতেছে। ওকে ফাইন। তারা ভারসাম্য সৃষ্টি করলে দেখাও যে, তারা ভারসাম্য, ভারসাম্য না সাম্যাবস্থায় থাকবে, তারা ভারসাম্য সৃষ্টি করলে দেখাও যে, কি দেখাইতে হবে? তারা যদি ক্রিয়ারত থাকে, অর্থাৎ তারা খেলা করতেছে, একটা ত্রিভুজের পরিকেন্দ্র ওতে তিনটা বাহু, তিনটা ও এ ও বি ও সি বরাবর পি কিউ আর তিনটা বল খেলা করতেছে, তো তারা খেলা করা অবস্থায় যদি ভারসাম্যে থাকে তাইলে দেখাইতে হবে, ওমা যেটা দেখাইতে হবে এটা তো অনেক বড়, পি বাই এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান, ওমা গো এটা এইরকম কে রে? হ্যাঁ এটা দেখতে এইরকম জানলে তো এটা করাইলাম না, এটা দেখতে তো কি বিশ্রী। দেখো একটা জিনিস প্রমাণ করবো, সেই প্রমাণটা দেখতে যদি এইরকম হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, কি ভোটকা, এত মোটা, আমার পেটের চাইতেও মোটা। এটা যে জিনিস দেখাইতে বলছে এটা আমার পেটের চাইতেও মোটা। অবস্থা ঠিকঠাক কি লিখছি? পি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি সি স্কোয়ার স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে, এইটা দেখাইতে বলছে, এইটা আমাকে দেখাইতে হবে। তো আগে একটু ভালো করে দেখো, আগে একটু ভালো করে দেখো। ওকে কোনো ভেজাল নাই, ভেরি গুড। ওকে ঠিক আছে, তো দেখো এই যে প্রশ্নটা, একটা ত্রিভুজের পরিকেন্দ্র, ত্রিভুজের পরিকেন্দ্র চিনো তোমরা? এটা মুইছে একটু জায়গা করে নেই, তোমরা কি ত্রিভুজের পরিকেন্দ্র চিনো? ধরো এটা একটা ত্রিভুজ এ বি সি ত্রিভুজ এ, আচ্ছা এটা মুইছা ভিতরে লিখবো নাকি? আচ্ছা উপরে লিখি, এ বি সি তিনটা ত্রিভুজ, এই সরি তিনটা ত্রিভুজ না, একটা ত্রিভুজে তিনটা শীর্ষবিন্দু এবিসি। তো এই শীর্ষবিন্দু তিনটা দিয়ে যেই বৃত্ত আঁকা যায়, এই বৃত্তটাকে বলা হয় এই ত্রিভুজের পরিবৃত্ত, এই ত্রিভুজের পরিবৃত্ত, এটা বি এটা সি, এই বৃত্তটা হচ্ছে এই ত্রিভুজের পরিবৃত্ত। তো এই পরিবৃত্তের যে কেন্দ্র, ধরো এটা হচ্ছে এই পরিবৃত্তের কেন্দ্র, এখানে এক্স্যাক্টলি মাইপা মুইপা মানে মাপ নিয়ে বাইর করতে হবে না, তুমি আন্দাজে একটা ধরলে হবে। পরীক্ষা যখন চিত্রটা আঁকবা আগে বৃত্তটা আঁকাই ফেলবা, আগে বৃত্তটা আঁকাবা,
তারপর বৃত্তের মধ্যে ত্রিভুজটা আঁকাবা। তাহলে তো তুমি আগে থেকে কেন্দ্র জানো, বৃত্তটা যখন আঁকাবা কম্পাস দিয়ে তখনই তো এখানে কেন্দ্র আইডেন্টিফাই হয়ে থাকবে। তো এইটা হচ্ছে পরিকেন্দ্র, ধরো এটা হচ্ছে পরিকেন্দ্র ও। তো প্রশ্নে বলছে পরিকেন্দ্র ও বিন্দুতে ও এ ও বি ও সি, ও এ ও বি ও সি বরাবর যথাক্রমে ও এ বরাবর কাজ করতেছে পি বল, ও বি বরাবর কাজ করতেছে কিউ বল এবং ও সি বরাবর কাজ করতেছে আর বল। এরা তিনজন ক্রিয়ারত, মানে এরা খেলা করতেছে। ও বিন্দু থেকে ও এ বরাবর পি খেলা করতেছে, ও বি বরাবর কিউ খেলা করতেছে, ও সি বরাবর আর খেলা করতেছে। এবং এরা খেলা যে করতেছে সব কিছু ঠিকঠাক রেখে, মানে ভারসাম্য সৃষ্টি করে এরা সাম্যাবস্থায় থেকে খেলা করতেছে। তো তোমরাও যখন খেলা করো, ঘোরাঘুরি করো, ফেসবুকিং করো, এই সেই করো, পড়াশোনা ঠিক রেখে যদি এইসব করো কোনো অসুবিধা নাই। এই যে দেখো এরা তিনজন তিন দিকে কত কিছু করতেছে, কিন্তু দিন শেষে ভারসাম্য ঠিক আছে। তো তুমিও যদি পড়াশোনার ভারসাম্য ঠিক রেখে ফেসবুকিং, খেলাধুলা, ঘুরতে যাওয়া, যা খুশি করো, পড়াশোনা ঠিক রেখে করো, তাইলে কোনো অসুবিধা নাই। এই যে দেখো এই গণিত আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে তুমি ওয়ানকে ঠিক রেখে ডান পাশে যত জিরো বসাবা তোমার মান তত বাড়বে। পড়াশোনা ঠিক রেখে, ভারসাম্য ঠিক রেখে তুমি যেদিকে খুশি কাজ করো, কোনো অসুবিধা নাই। কিন্তু পড়াশোনা বাদ দিয়া যদি সামনে জিরো বসাইতে থাকো, এর কোনো ভ্যালু নাই, কোনো ভ্যালু নাই। কাজেই পড়াশোনা ঠিক রেখে পরে ডান পাশে শূন্য বসাও। এই যে দেখো ভারসাম্য ঠিক রেখে যেদিকে খুশি কাজ করো, কোনো অসুবিধা নাই। লামির সূত্র বসায় দেওয়া যাবে, কারণ তারা সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থায় থাকলে লামির সূত্র, লামির সূত্র মানে এই কত সহজ জিনিস, কোনো প্যারা নাই। তো আমাদের লাইফেও পড়াশোনা ঠিক রেখে তোমরা যদি অন্য সকল কাজ করো, দিন শেষে সেটা ভ্যালু অ্যাড করবে। বাট পড়াশোনা ঠিক না রেখে সামনে জিরো বসাইলে কোনো লাভ নাই। এখন দেখো এই যে আমি ত্রিভুজটা এখানে আঁকাইলাম, এখন এইটা এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে আমি লিখতে পারি সাম্যাবস্থার লামির সূত্র প্রয়োগ করে পাই। তোমরা লিখো সাম্যাবস্থার লামির সূত্র প্রয়োগ করে পাই। সাম্যাবস্থার লামির সূত্র, লামির সূত্র, সাম্যাবস্থার লামির সূত্র প্রয়োগ করে পাই। কি পাই? পি বাই সাইন সমান কিউ বাই সাইন সমান আর বাই সাইন। পি এর নিচে হবে কিউ এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, কিউ এর নিচে হবে পি এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, আর এর নিচে হবে পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। ওকে ফাইন, ভেরি গুড। পি বাই সাইন কিউ বাই সাইন আর বাই সাইন। কিউ এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কোনটা? কিউ এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে বিওসি, বিওসি। পি এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, পি এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল এওসি, অ্যাঙ্গেল এওসি। পি এবং কিউ, পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল এওবি, এওবি। এখন তোমরা 9-10-এ পড়ে আসছিলা, ধরো আমি একটা জিনিস দেখাই, এই যে বিওসি, এটা দেখাই। কোন বিওসি, কোন বিওসি, এটা হচ্ছে এই যে কেন্দ্রস্থ কোণ। তোমরা জানো কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই যে একই চাপের উপর দণ্ডায়মান, ধরো বিসি চাপের উপর দণ্ডায়মান, বিসি চাপ, 9-10-এ পড়ে আসছো কিন্তু। বিসি চাপের উপর দণ্ডায়মান, বিসি, বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি আর বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি। তাহলে আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা তোমরা সবাই জানো। কোণ বিওসি এই অ্যাঙ্গেলটা হবে কেন্দ্রস্থ কোণ অর্থাৎ বিএসি এই অ্যাঙ্গেলের দ্বিগুণ। তা সিম্পলি এটাকে এইভাবে লেখা যায় 2 ইন্টু এ, কারণ এই অ্যাঙ্গেলটা তো এ, এই যে এটা বিএসি, এই অ্যাঙ্গেলটাকে আমি শুধু এ লিখতে পারি। মানে এই ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা হচ্ছে এ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে বি, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে সি। যে এটা এ কোণ, এইটা বি কোণ, এইটা সি কোণ। কাজে বিওসি সমান লেখা যায় 2a। এই যে অ্যাঙ্গেল বিওসি, এই বিওসি সমান লেখা যায় 2a। একইভাবে এওসি, এওসি এটা সমান লেখা যায় 2b, এটা হবে বি এর দ্বিগুণ। একইভাবে এওবি এটা হবে সি এর দ্বিগুণ, এইটা হবে 2c। তোমরা কি বুঝতে পেরেছো বয়েজ এন্ড গার্লস? তোমরা কি বুঝতে পেরেছো নাকি এখনো বুঝতে পারোনি? বিওসি এই অ্যাঙ্গেল হবে এই অ্যাঙ্গেলের দ্বিগুণ, এইটা হবে এইটার দ্বিগুণ, এইটা হবে এইটার দ্বিগুণ। পি বাই সাইন 2a, কিউ বাই সাইন 2b, আর বাই সাইন 2c। কত সুন্দর জিনিস।
একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ আমরা সবাই জানি। এরপরে এখানে আমরা আরেকটা সরকারি সূত্র জানি। সরকারি সূত্রটা কি? সাইন 2a সমান হচ্ছে 2 সাইন a cos a। এটা তো সরকারি সূত্র। সাইন 2b সমান 2 সাইন b cos b, 2 সাইন b cos b। আর ভাই সাইন 2c, সাইন 2c মানে হচ্ছে 2 সাইন c cos c, 2 সাইন c cos c। আচ্ছা বাম পাশে কতটুক দেখা যায়? বেশি তো দেখা যায় না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি এখন চিত্রটা কি মুছতে পারি? তোমরা তো চিত্র আঁকাইছো তাই না? তোমরা তো চিত্র আঁকাইছো, তো আমি চিত্রটা মুছে দিলাম। আশা করি কারোর বাকি নাই চিত্র আঁকানো। ওকে ফাইন। তাহলে এখন দেখো এখান থেকে 2 2, এখানে আছে 2, এখানে আছে 2, এখানে আছে 2, সবগুলো থেকে 2 বাদ দিয়ে দিই। 2, এখানে 2, এইখানে 2 বাদ, 2 2 2 বাদ দিয়ে দিছি। এখন দেখো তোমরা কি একটা সূত্র জানো? ওই যে কি বলে ওটা, কি বলে ত্রিভুজের সাইন সূত্র। ত্রিভুজের সাইন সূত্র, ত্রিভুজের সাইন সূত্র a বাই সাইন a সমান b বাই সাইন b সমান c বাই সাইন c। এটা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। ত্রিভুজের সাইন সূত্র স্মল এ স্মল বি স্মল সি মানে হচ্ছে বাহুগুলা, ত্রিভুজের বাহু। এ এর বিপরীত কোণ হচ্ছে ক্যাপিটাল এ, বি বাহুর বিপরীত কোণ ক্যাপিটাল বি, সি বাহুর বিপরীত কোণ ক্যাপিটাল সি। ত্রিভুজের সাইন সূত্র, এটাকে বলে ত্রিভুজের সাইন সূত্র। ত্রিভুজটা হচ্ছে এরকম, যদিও ত্রিভুজ আঁকাইতে হবে না। ধরো একটা ত্রিভুজ এ বি সি, এই যে এটা হচ্ছে স্মল এ এর বিপরীত বাহু স্মল এ, বি এর বিপরীত বাহু স্মল বি, সি এর বিপরীত বাহু স্মল সি। তো এই ত্রিভুজে লেখা যায় এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি। তো যেহেতু এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি, এটা ধ্রুবক। তাহলে এইখানে তুমি এই যে সাইনে, সাইনের জায়গায় বসাইতে পারো এ, সাইন বি এর জায়গায় বসাইতে পারো বি, অনুপাত যেহেতু সেম। সাইন সি এর জায়গায় বসাইতে পারো সি। তুমি বলতে পারো এই কাজ কেন করতেছেন? এটা স্মল সি, এটা ছোট হাতের সি। সমানুপাত পড়ছো না 9 10-এ, তো তোমরা সমানুপাত পড়ে আসছো। এইটা কিন্তু ক্যাপিটাল সি। দাঁড়াও 1 মিনিট, এর উল্টাপাল্টা করা যাবে না। অ্যাঙ্গেলটা ক্যাপিটাল, এই যে এটা হচ্ছে ক্যাপিটাল সি আর এটা হচ্ছে স্মল সি। এটা একটু ছোট করে দিই, হ্যাঁ এটা স্মল সি। সমানুপাতের নিয়ম অনুসারে এই যে এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি, অনুপাত যেহেতু ধ্রুবক, তাহলে তুমি এইখানে এই যে এগুলা কি বলে সাইনের জায়গায় স্মল এ, সাইন বির জায়গায় স্মল বি, সাইন সি এর জায়গায় স্মল সি, অনুপাতের নিয়ম অনুসারে বসাই দিতে পারো। এখন এই কথাটা বলতে পারো যে তোমরা এই নিয়ে কেন কাজ করতেছে, কারণ যেটা প্রমাণ করতে হবে। শোনো আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট কিন্তু এইটা আনা। হ্যাঁ দিন শেষে আমাদের টার্গেট কি? এইটা আনতে হবে। তো এখানে দেখো সব কিছু আছে এ বি সি, মানে ছোট হাতের এ বি সিতে আছে সব কিছু। পি কিউ আর তো চলেই আসছে, ছোট হাতের এ বি সি। এখানে কিন্তু কোথাও সাইন এ সাইন বি সাইন সি নাই। এই জন্য আমরা এই যে ত্রিভুজের সাইন সূত্র থেকে সমানুপাতের নিয়ম অনুসারে এটা বসাই দিছি এ বি সি। এটা নীল কলম দিয়ে লিখি, এ বি সি বসাই দিছি। আরেকটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? কজ এ কজ বি কজ সি, এদের মানও তো এখানে বসাইতে হবে। কজ এ কজ বি কজ সি, এদের মানও বসাইতে হবে। তোমরা যারা ফার্স্ট পেপার ত্রিকোণমিতি পড়ে আসছো, এগুলো সব ফার্স্ট পেপার ত্রিকোণমিতির সূত্র। ফার্স্ট পেপার ত্রিকোণমিতিতে সূত্র পড়ে আসছো। কজ এ, কজ এ সমান হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। কজ বি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ac। কস সি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab। এই সূত্রগুলো কি তোমরা পড়ে আসছো? সব ফার্স্ট পেপার ত্রিকোণমিতি 7.7, ফার্স্ট পেপার ত্রিকোণমিতি 7.7 এর সূত্র। তো মানগুলো এখানে বসাই। এ কজ এ ইন্টু কজ এ সমান হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। বি কজ বি, বি ইন্টু কজ বি মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ac। সি কস সি, সি ইন্টু কস সি মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab। দেখো আমি মানগুলা বসাই দিছি। এটা হচ্ছে কজ এ, এটা হচ্ছে কজ বি, এটা হচ্ছে কজ সি এর মান। আমি সিম্পলি কজ এ কজ বি, যে সূত্রগুলো কিন্তু মুখস্থ থাকতে হবে ভাইয়া। যারা ফার্স্ট পেপার ত্রিকোণমিতি 7.7 পড়ো নাই, সূত্রগুলো আপাতত বক্স করে রেখে দাও। সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে, নাইলে কিন্তু পারবা না। স্থিতিবিদ্যা অধ্যায়ের সাথে কিন্তু ত্রিকোণমিতির প্রচুর রিলেটেড। তোমরা দেখতেছো অলরেডি 8.1 এবং 8.2-এ ত্রিকোণমিতির কত সূত্র লাগতেছে। তো
তো তোমরা যারা ত্রিকোণমিতি পড়ো নাই, বিশেষ করে 21 ব্যাচ, তোমাদের সিলেবাসে ত্রিকোণমিতি নাই, কিন্তু অন্তরীকরণ, যোগজীকরণ, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা এগুলোতে লাগবেই ত্রিকোণমিতি। ভালো করে সূত্র মুখস্থ করতে হবে। এখন একটা জিনিস ভালো করে ডান পাশে তাকাই দেখো, একটু ডান পাশে দেখো, আমাদের টার্গেটটা কি তোমার বুঝতে হবে। আমাদের টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে এইটা আনা। দেখো এখানে কি আছে, এ স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার। এই দেখো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার চলে আসছে। এখানে দরকার এ স্কোয়ার, দরকার এ স্কোয়ার আছে কি এ, দেখো এই দেখো এখানে দরকার এ স্কোয়ার আছে শুধু এ। কি করতে পারি, এটাকে উপরে এ স্কোয়ার দিয়ে গুণ করে দেও, এ দিয়ে গুণ করে দেও, উপরে একটা এ দিয়ে গুণ করে দেও। এই দেখো এ ছিল, আমি একটা এ দিয়ে গুণ করে দিছি, নিচে একটা এ দিয়ে ভাগ করে দেও, 2ab। খেয়াল করে দেখো এখানে দরকার এ স্কোয়ার, বাকিটা তো মিলেই গেছে। এই যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা তো মিলেই গেছে। দরকার হচ্ছে এ স্কোয়ার, আছে শুধু একটা এ। তো আমি করলাম কি, এখানে উপরে যে এটা তো উপরে আছে, এ মানে তো উপরে আছে, এটা একটা এ স্কোয়ার নিয়ে আসলাম, মানে উপরে এ দিয়ে গুণ করে দিলাম, নিচে এ দিয়ে ভাগ করে দিলাম, কোনো অসুবিধা নাই। এই যে এ কাটাকাটি গিয়ে তো আবার আগেরটাই থাকবে, মানে আমি এইখানে উপরে এ দিয়ে গুণ করে দিছি, এ হয়ে গেছে এ স্কোয়ার, নিচে এ দিয়ে ভাগ করে দিছি। একইভাবে এইখানে দেখো, এইখানে কি দরকার, এখানে দরকার বি স্কোয়ার। এই যে দেখো ভালো করে দেখো, দরকার বি স্কোয়ার আছে শুধু বি, দরকার বি স্কোয়ার আছে শুধু বি। ভালো করে বুঝছো কেন এই কাজগুলো করতেছি। একটা বি দিয়ে গুণ করে দেই, তাহলে বিটা হয়ে যাবে বি স্কোয়ার। একটা বি দিয়ে গুণ করে দিলাম, এটা হয়ে গেছে বি স্কোয়ার। নিচে একটা বি দিয়ে গুণ করে দিই, ভাগ করে দিই, তাহলে 2abc ছিল 2ac, বি দিয়ে ভাগ করে দিছি, হয়ে গেছে 2abc, হয়ে গেছে 2abc। এরপরে আর ডিভাইড বাই, এখানে আছে সি স্কোয়ার, এখানে আছে শুধু সি, তো আরেকটা সি দিয়ে এখানে গুণ করে দিই, সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কি লিখলাম, এটা দুইটা বি স্কোয়ার কেমন হইলো, কস সি ছিল, আচ্ছা এটা সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা ভুল লিখে ফেলছিলাম, এটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই ছিল 2ab। এখানে একটা এক্সট্রা সি দিয়ে গুণ করে দিছি, নিচে এক্সট্রা সি দিয়ে ভাগ করে দেই, 2abc। দেখো কত সহজ একটা জিনিস, নিচে দেখা যায়, হ্যাঁ দেখা যায়। এখন এখানেও আছে 2abc, এখানেও 2abc, এখানেও 2abc, সবগুলো থেকে 2abc কমন নিয়ে বাদ দিয়ে দেও। এখানে 2abc, এখানেও 2abc, এখানেও 2abc, তো 2abc সবগুলা থেকে বাদ দিয়ে দেই, 2abc বাদ দিয়ে দেই, দেখো মিলে গেছে। তো ম্যাথটা কি সুন্দর না, দেখো মিলে গেছে। এই ম্যাথটা সুন্দর আছে না? ত্রিকোণমিতির সূত্রগুলো তুমি যদি জানো, তাইলে স্থিতিবিদ্যার সুবিধা হচ্ছে অ্যান্সার দেখেও তুমি বুঝতে পারবা কি করতে হবে। তুমি কোনো জায়গায় যদি আটকে যাও, অ্যান্সারটা দেখেও তুমি সেখান থেকে কামব্যাক করতে পারবা। অ্যান্সারটা দেখার পরেও কামব্যাক করার সুযোগ আছে, অ্যান্সার দেখার পরেও কামব্যাক করার সুযোগ আছে। আমি কি বুঝাইতে পেরেছি জনগণ? আমি কি বোঝাইতে পেরেছি? কমেন্ট করে জানাও তোমরা কি বুঝতে পেরেছো কি না। ও আচ্ছা, আমি সাইড দেই, তোমরা লেখো এই ম্যাথটা কি বোঝাইতে পেরেছি। যদি মাঝখানে ভুলেও যাও কোনো কারণে, যদি তোমার সূত্রগুলা জানা থাকে এবং তুমি দেখো তোমার কি দরকার, তুমি সূত্র জানো এবং কি প্রমাণ করতে হবে সেটাও প্রশ্নে দেওয়া আছে, এরপরেও যদি তুমি ওইটা প্রমাণ করতে না পারো, তাহলে তো তুমি বুন্দা। এই তোমরা বুন্দা মানে চিনো? আমাদের এলাকায় বলে, যারা নিজের ভালো বোঝে না এদেরকে বলে বুন্দা নাকি ধুন্দা বলে। তোমরা হচ্ছে তাইলে তুমি এইটা প্রমাণ করতে হবে, তুমি সূত্রও জানো, তাহলে এই লাইনে আইসা যদি এটা না বুঝো যে উপরে এ দিয়ে গুণ করতে হবে, নিচে এ দিয়ে ভাগ করতে হবে, এখানে উপরে বি দিয়ে গুণ, নিচে বি দিয়ে ভাগ, সি দিয়ে গুণ, সি দিয়ে ভাগ, তাইলে তো তুমি ধুন্দা, মানে নিজের ভালো নিজে বুঝো না, এরকম অবস্থা হয়ে যাবে। ওকে ওকে দাদা, আর এ সি স্কোয়ার, হ্যাঁ সি স্কোয়ার হবে, রাইট, ঠিক আছে, ওইটা ঠিক করে দিছি। ওকে, তাহলে আমি পরের ম্যাথে যাই, মুছে দিলাম। এই ম্যাথগুলো ভালো আছে, খালি আমার কষ্ট হয় এই এত বড় বড় প্রশ্ন তুলে বুঝাইতে। প্রশ্নগুলা বড় বড়, লিখতে লিখতেই টায়ার্ড হয়ে যাই। দেখো পরের ম্যাথে যাই। এই অধ্যায়ে বোর্ডের ম্যাথগুলা খালি করলেই এনাফ, এর বাইরে লাগবে না, কারণ এত বড় বড় ম্যাথ কত করবা। এরপরে যে ম্যাথটা করাবো
প্রশ্নে বলছে এ বি সি ডি চতুর্ভুজ, আচ্ছা এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি এবং এ ডি বরাবর যথাক্রমে, এ বি কমা এ ডি বরাবর যথাক্রমে এক্স ও ওয়াই বলদ্বয় ক্রিয়ারত আছে, এক্স ও ওয়াই বলদ্বয় ক্রিয়ারত আছে। সি হতে এ এর দিকে সি এ বরাবর, সি হতে এ এর দিকে, সি হতে এ এর দিকে সি এ বরাবর, সি হতে এর দিকে সি এ বরাবর ক্রিয়ারত জেড বলটির দ্বারা, ক্রিয়ারত জেড বলটির দ্বারা তাদের সমতা রক্ষা হলে, সমতা রক্ষা মানে ভারসাম্য মানে সাম্যাবস্থায় হলে, সমতা রক্ষা হলে, সমতা রক্ষা হলে মানে ভারসাম্য সৃষ্টি হলে বা সাম্যাবস্থায় আসলে দেখাও যে, কি দেখাইতে হবে বড় ভাই, এক্স বাই সিডি, এক্স বাই সিডি সমান ওয়াই বাই জেড বাই ওয়াই বাই সিবি জেড বাই বিডি। ও বাবা রেস্ট নিয়ে নেই, প্রশ্ন লিখেই টায়ার্ড হয়ে গেছি। সবাই প্রশ্নটাকে তোলো, অথবা বই থেকে খুঁজেও বের করে রাখতে পারো। প্রশ্ন চলতে না চাইলে বই থেকে খুঁজে বের করে রাখো। এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি এ ডি বরাবর যথাক্রমে এক্স ও ওয়াই বলদ্বয় ক্রিয়ারত আছে। সি হতে এ এর দিকে সি এ বরাবর ক্রিয়ারত জেড বলটির দ্বারা তাদের সমতা রক্ষা হলে, অর্থাৎ এখানে তিনটা বল আছে টোটাল, এক্স ওয়াই এবং জেড, এই তিনটা কি আছে, সাম্যাবস্থায় আছে, কারণ এই যে সমতা রক্ষা হয়েছে, সাম্যাবস্থায় আছে বা ভারসাম্যে আছে, সাম্যাবস্থায় আছে বা ভারসাম্যে আছে। তো দেখাইতে হবে এক্স বাই সি ডি ইকুয়ালস টু ওয়াই বাই সি বি ইকুয়ালস টু জেড বাই বিডি, যেখানে এক্স ওয়াই জেড হচ্ছে তিনটা বল। সচরাচর প্রশ্নগুলোতে বলগুলাকে পি কিউ আর দিয়ে প্রকাশ করে, বাট এখানে এক্স ওয়াই জেড দিয়ে প্রকাশ করছে, অসুবিধা কি? এর যদি ক খ গ দিয়েও প্রকাশ করে আমার কোনো অসুবিধা আছে? যদি দেয় উ দন্তন্য মূর্ধন্য তাও সমস্যা নাই, নিয় বর্গীয় জ কি জানি আর ইয় ওলা দিয়েও প্রকাশ করলে কোনো অসুবিধা নাই। এখন প্রথম কথা, এ বি সি ডি কেমন চতুর্ভুজ? এ বি সি ডি হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ কেমন? একটা বৃত্তের মধ্যে চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ মানে হচ্ছে একটা বৃত্তের মধ্যে চতুর্ভুজ। এই যে ধরো এ বি সি ডি, এটা হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এখন কি বলছে? এ বি ও এ ডি বরাবর যথাক্রমে, এ বি বরাবর কাজ করতেছে এক্স, এ বি বরাবর কাজ করতেছে এক্স, এ ডি বরাবর কাজ করতেছে ওয়াই, এ ডি বরাবর কাজ করতেছে ওয়াই। সি হতে এ এর দিকে সি এ বরাবর, সি হতে এ এর দিকে সি এ বরাবর, সি হতে এ এর দিকে সি এ বরাবর জেড বলটির দ্বারা, এই দেখো জেড বলটা কাজ করতেছে সি থেকে এ এর দিকে সি এ বরাবর, তাদের সমতা রক্ষা হয়। তাইলে কি আমি বলতে পারি না এই যে তিনটা বল আসলে এ বিন্দুতে কাজ করতে, দেখো এ বিন্দু থেকে এই দিকে এক্স বল, এ বিন্দু থেকে এই দিকে ওয়াই বল, এ বিন্দু থেকে এই দিকে জেড বল, তিনটা বল ক্রিয়ারত আছে। আমরা বলতে পারি তিনটে সমবিন্দু বল। সমবিন্দু কেন? তিনটার উৎপত্তি আমরা এ বিন্দু থেকে চিন্তা করতে পারি, এ বিন্দু থেকে এক্স ওয়াই জেড। এখন এটাও বলে দিছে তারা সমতায় আছে মানে সাম্যাবস্থায় আছে। তো সাম্যাবস্থায় যেহেতু আছে তাহলে অবশ্যই লামির সূত্র ইউজ করা যাবে, অবশ্যই লামির সূত্র ইউজ করা যাবে। তাহলে এখন আমরা কি করব? এখন যেটা করব সেটা হচ্ছে আমরা সাম্যাবস্থার লামির সূত্রটা বসায় দিব। সাম্যাবস্থার লামির সূত্র বসায় দিব। লিখো সাম্যাবস্থার লামির সূত্র, সাম্যাবস্থার লামির সূত্র, লামির সূত্র হতে পায়, সাম্যাবস্থার লামির সূত্র হতে পায় পি ডিভাইডেড বাই সাইন, ও আচ্ছা পি না, এখানে তো বলগুলা পি না, এখানে এক্স ওয়াই জেড,
এক্স ওয়াই ডিভাইড বাই সাইন জেড ডিভাইডেড বাই সাইন। এক্সের বেলায় অ্যাঙ্গেল হবে ওয়াই এবং জেডের মধ্যবর্তী অ্যাঙ্গেল, ওয়াইয়ের নিচে অ্যাঙ্গেল হবে এক্স এবং জেডের মধ্যবর্তী অ্যাঙ্গেল, আর জেডের বেলায় অ্যাঙ্গেল হবে এক্স এবং ওয়াইয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল। এক্স বাই সাইন অ্যাঙ্গেলগুলো বসায় দিব, ওয়াই বাই সাইন, জেড বাই সাইন। ওয়াই এবং জেড এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কতটুক? ওয়াই এবং জেড এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে এইটা, ওয়াই এবং জেড, এই যে এইটা, এই যে এতটুক। আচ্ছা একটা কাজ করতে হবে, দাঁড়াও, প্রথমে এটা লিখবো না, আমরা একটা কাজ করতে হবে এইখানে। এই যে ওয়াই এবং জেড এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে এইটা। তো আমরা তো একটা জিনিস জানি, এই টোটালটা হচ্ছে 180 ডিগ্রি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটালটা হচ্ছে 180 ডিগ্রি। তো 180 থেকে তুমি যদি এই অ্যাঙ্গেলটা মাইনাস করে দাও, তাহলে এই যে এটা সমান কি লেখা যায়? আমি এটা মুছে দিলাম, 180টা মুছে দিলাম, টোটালটা হচ্ছে 180, তাহলে এটা সমান কি লেখা যায়? 180 মাইনাস এই অ্যাঙ্গেলটা ডিএসি, 180 মাইনাস ডিএসি। একটু ভালো করে দেখো তো, আমার দরকার হচ্ছে ওয়াই এবং জেড এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আমার এতটুকু অ্যাঙ্গেল দরকার। মানে এখান থেকে শুরু করে এই পুরাটা হচ্ছে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি থেকে আমি যদি এই ছোট অ্যাঙ্গেলটা মাইনাস করে দিই, 180 মাইনাস এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে ডিএসি, তাহলে এটাকে লেখা যায় এইভাবে 180 মাইনাস সাইন 180 মাইনাস ডিএসি, 180 মাইনাস ডিএসি। কেন এই কাজটা করতেছি পরের লাইনে বুঝতে পারবা, কারণ আমার অ্যাঙ্গেলগুলা এই চতুর্ভুজের মধ্যে অ্যাঙ্গেলগুলো দরকার। আমার এই অ্যাঙ্গেল দিয়ে আমার কোনো লাভ নাই, আমার চতুর্ভুজের মধ্যে অ্যাঙ্গেলগুলো দরকার পড়বে। এই জন্য আমি এই অ্যাঙ্গেল না লিখে পুরাটা 180, সেখান থেকে এটা মাইনাস করে দিলে অ্যাঙ্গেলটার মান আসে 180 মাইনাস ডিএসি, এভাবে লিখছি। এরপরে ওয়াইয়ের নিচে কি হবে? এক্স এবং জেড এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কই? এক্স এবং জেড কই? এই যে এটা এক্স এবং জেড এতটুক। তো এটাকে কি লেখা যায়? এখান থেকে শুরু হয়েছে, এটা এক্স এটা জেড, এই অ্যাঙ্গেলটা এখান থেকে শুরু করে টোটালটা হচ্ছে 180। তো 180 থেকে যদি এটা মাইনাস করে দিই, এটার নাম কি? এটার নাম হচ্ছে বিএসি, এটার নাম হচ্ছে বিএসি, এটার নাম ছিল ডিএসি, এটা হচ্ছে বিএসি। দেখো আমার অ্যাঙ্গেল দরকার এখান থেকে এতটুক। তো টোটাল 180 থেকে যদি আমি বিএসিটা মাইনাস করে দেই, টোটাল 180 থেকে যদি আমি এই যে এখান থেকে এতটুকু আমার দরকার, টোটালটা হচ্ছে 180 থেকে যদি আমি এই বিএসিটা মাইনাস করে দিই, তাহলে এটা থাকবে যে এটা সমান লেখা যায় 180 মাইনাস বিএসি, 180 মাইনাস বিএসি। এটা উপরেরটা ছিল 180 মাইনাস ডিএসি, এটা হচ্ছে 180 মাইনাস বিএসি। আর জেড এর বেলায় কি হবে? জেড এর নিচে হবে এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী কোণ, এক্স এবং ওয়াই, এইটা এক্স এবং ওয়াই, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী কোণ হচ্ছে বিএডি। এটা চতুর্ভুজের মধ্যেই আছে, চেঞ্জ করার কোনো দরকার নাই, বিএডি। এতটুক কি বোঝাইতে পারছি? দেখো এতটুক কি ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে বলো তো। ওয়াই এবং জেড এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, আমি ইচ্ছা করলে এই অ্যাঙ্গেলটা নিয়ে শুরু করতে পারতাম, বাট আমার চতুর্ভুজের মধ্যে অ্যাঙ্গেলগুলো দরকার, কারণ এখানে আমার সব কিছু চতুর্ভুজ থেকে হিসাব হবে। এই জন্য আমি এইটাকে লিখলাম 180 মাইনাস ডিএসি, পুরাটা 180, সেখান থেকে ডিএসি মাইনাস, এটাকে লিখলাম 180 মাইনাস বিএসি। আর এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী কোণ তো এইটা, টোটালটাই যে এটা এক্স এটা ওয়াই, মানে বিএডি। এইটা সবাই বুঝতে পারার কথা। জি দাদা বুঝছি, ভেরি গুড, ওকে ঠিক আছে, ক্লিয়ার, ওকে ঠিক আছে। দেখো এখন আমরা কি জানি? একটা জিনিস জানি, সাইন 180 মাইনাস থিটা, সাইন 180 মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা। 180 থাকলে চেঞ্জ হয় না, সাইনই থাকবে, আর দ্বিতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন পজিটিভ, এই জন্য 180 মাইনাস থিটা যে কথা, সাইন থিটা একই কথা। কাজে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এক্স বাই সাইন 180 মাইনাস ডিএসি মানে সাইন কোণ ডিএসি। এটাকে লেখা যায় ওয়াই বাই 180 মাইনাস বিএসি মানে সিম্পলি সাইন বিএসি সমান জেড বাই সাইন বিএডি। আচ্ছা উপরে লিখে ফেলি, এটা মুই সাথে উপরে লিখে ফেলি। দেখো এই যে এইটাকে সিম্পলি লেখা যায় সাইন ডিএসি, এটাকে সিম্পলি লেখা যায় সাইন ডিএসি,
আর 180 মাইনাস বিএসি, 180 মাইনাস বিএসি এটাকে সিম্পলি লেখা যায় সাইন বিএসি। এতটুকু লিখে রাখলাম, দেখো এই যে 180 মাইনাস থিটা মানে সিম্পলি সাইন থিটা। তো 180 মাইনাস ডিএসি যে কথা, সাইন ডিএসি একই কথা, 180 মাইনাস বিএসি যে কথা, সাইন বিএসি একই কথা। এখন এখানে আমি অ্যাঙ্গেলগুলো মুছে দিচ্ছি, কারণ আমার এখন এখানে অ্যাঙ্গেলগুলার চাইতেও চতুর্ভুজটা বেশি ইম্পর্টেন্ট। আমি চতুর্ভুজটা একটু ফাঁকা করে তারপরে তোমাদেরকে বোঝাবো। খেয়াল করে দেখো, এই অ্যাঙ্গেলটা কি ছিল? এই অ্যাঙ্গেলটা ছিল ডিএসি, এই অ্যাঙ্গেলটা ছিল ডিএসি, আর এই অ্যাঙ্গেলটা ছিল বিএসি। উপরেরটা হচ্ছে ডিএসি আর এটা হচ্ছে বিএসি। এখন আমার এখান থেকে কী কী দরকার একটু খেয়াল করে দেখো। আমার এখান থেকে যেটা আনতে হবে সেখানে দেখো, আমরা কিন্তু এক্স ওয়াই জেড নিয়ে আসছি, এক্স ওয়াই জেড নিয়ে আসছি। আমার আর কী কী লাগবে দেখো, আমার দরকার কি? সিডি দরকার, সিবি দরকার, বিডি দরকার, তাই তো? এখন আমি এখান থেকে কী লিখতে পারি খেয়াল করে দেখো তো একটু, এখান থেকে একটু ভালো করে খেয়াল করে দেখো। এই যে অ্যাঙ্গেলটা সাইন ডিএসি, এখানে লিখি, আচ্ছা এখানে লিখি, ডান পাশে লিখি, দেখো এই যে সাইন ডিএসি, এখানে আছে সাইন বিএসি, এগুলো ভ্যালু বাইর করবো আমি এখান থেকে। বিএসি সাইন 33, সাইন ডিএসি, সাইন ডিএসি, সাইন বিএসি, সাইন বিএডি। এই ডান পাশে কি দেখা যায়? ডান পাশে কতটুকু দেখা যায়? আচ্ছা হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে। দেখো সাইন ডিএসি, এখন তোমরা একটা সূত্র পড়ছিলাম মনে আছে, ওই যে এ বাই সাইন, ও আচ্ছা এটা তো আজকে দেখাইলাম, এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি, ত্রিভুজের সাইন সূত্র সি বাই সাইন সি সমান 2r, মনে আছে? এই যে ত্রিভুজের সাইন সূত্রে আমি এটা দেখাইছিলাম, এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি সমান 2r। এখানে 2r কি? আর হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। এই যে পরিবৃত্তটা, এই পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, তার মানে 2r হচ্ছে পরিবৃত্তের ব্যাস, বা আমরা সিম্পলি বলতে পারি এখানে 2r, আর মানে হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। তোমরা লিখে রাখতে পারো, এই যে ত্রিভুজের সাইন সূত্র এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি, এই প্রত্যেকটা অনুপাতের মান পরিবৃত্তের ব্যাসের সমান। আর হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে হয় পরিবৃত্তের ব্যাস। ধরো এই যে এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে, এটা হচ্ছে একটা পরিবৃত্তের ব্যাস, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, অথবা এখান থেকে শুরু করে, মানে এই এটা তো ব্যাস নাও হইতে পারে, এটা কি কেন্দ্র দিয়ে যাবে? আই ডোন্ট শিওর। কেন্দ্র দিয়ে মানে পরিবৃত্তের ব্যাস, আর হচ্ছে ব্যাসার্ধ, আর হচ্ছে ব্যাসার্ধ, আর 2r হচ্ছে পরিবৃত্তের ব্যাস। তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো তো, এখান থেকে লেখা যায় সাইন এ সমান এ বাই 2r, এ বাই 2r। একইভাবে সাইন বি সমান লেখা যায় বি বাই 2r। একইভাবে আর কই লিখি, এখানে লিখি সাইন সি সমান কি লেখা যায়? সাইন সি সমান লেখা যায় সি বাই 2r। এই যে দেখো এইটা সমান 2r হইলে সাইন এ সমান এ বাই 2r, সাইন বি সমান বি বাই 2r, সাইন সি সমান সি বাই 2r। এর নিচে কি দেখা যায়? হ্যাঁ দেখা যাওয়ার কথা। সাইন এ সমান এ বাই 2r, সাইন বি সমান বি বাই 2r, সাইন সি সমান সি বাই 2r। এগুলো পরীক্ষায় তোমার না লিখলেও চলবে, পরীক্ষায় না লিখলেও চলবে, তুমি যদি পরীক্ষায় নাও লিখো তাও চলবে। তাহলে নিচে সবগুলারই 2r, নিচে সবগুলারই 2r, 2r, 2r। দেখো এই যে সাইনে এখানে এ আর এই স্মল এ, একটু মনে করে দেখো, এই ক্যাপিটাল এ আর স্মল এ কি ছিল? স্মল এ ছিল ক্যাপিটাল এ, এই কোণের বিপরীত বাহু। মনে করে দেখো স্মল এ ছিল ক্যাপিটাল এ কোণের বিপরীত বাহু। তাহলে এখানে যে ডিএসি, এই যে ডিএসি, ডিএসি এই কোণের বিপরীত বাহু কোনটা? এই কোণের বিপরীত বাহু হচ্ছে সিডি, এই যে সিডি। কোণ বিএসি, বিএসি এর বিপরীত বাহু কোনটা? বিসি। কোণ বিএডি, বিএডি, বিএডি হচ্ছে এইটা। খেয়াল করে দেখো বিএডি, বিএডি এর বিপরীত বাহু কোনটা? বিএডি এর বিপরীত বাহু কই?
বিএডি এর বিপরীত বাহু কই? বিএডি এর বিপরীত বাহু আসবে এইখান থেকে, এই যে বিডি, এই যে বিডি এইখানে, বিএডি, এই যে বিএডি এইখানে তুমি যদি যোগ করে দাও, বিএডি এই যে এই অ্যাঙ্গেলটা বিএডি, এটার বিপরীত বাহু হবে এইটা, টোটাল দুইটা যোগ বিডি, বিডি। যারা ত্রিকোণমিতি পড়ো নাই তাদের মনে হয় বুঝতে একটু প্রবলেম হইতেছে। এটা কি বুঝাইতে পারছি? ডান পাশে দেখা যায়, হ্যাঁ দেখো, সাইন এ সমান এ বাই টু আর, টু আর টু আর, নিচে সবগুলোরই টু আর, টু আর টু আর, সাইড ব্র্যাকেটে লিখে দিবা। এখানে আর হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, একটু সাইড নোট দিয়ে লিখে দিবা, এখানে আর হচ্ছে পরিব্যাসার্ধ অথবা পরিবৃত্তের ব্যাসার্ধ। স্মল এ হচ্ছে এ কোণের বিপরীত বাহু, তাহলে এখানে ডিএসি, ডিএসি কোণের বিপরীত বাহু হচ্ছে, ডিএসি কোণের বিপরীত বাহু হচ্ছে সিডি, বিএসি কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি, বিএডি এই কোণের বিপরীত বাহু হবে বিডি, বিডি, পিডি। বোঝাইতে কি পারছি? এই পোলাপান ত্রিকোণমিতি যারা পড়ো নাই, 21 ব্যাচের পোলাপান, তোমাদের শর্ট সিলেবাসে নাই দেখা যদি ত্রিকোণমিতি না পড়ে পরীক্ষা দিতে যাও, অন্তরীকরণ, যোগজীকরণ, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা এগুলো তো পারবাই না, বিপরীত ত্রিকোণমিতিও পারবা না। ভর্তি পরীক্ষায় গিয়ে যে একটা অবস্থা হবে, মানে এতদিন যে ত্রিকোণমিতি পড়তেছো না, হঠাৎ করে কিন্তু একটা বিশাল বিপদে পড়বা। এই তোমরা কি বুঝতেছো নাকি? ওরে বাবা, সবাই বুঝতেছে, দেখা যায় সবাই বুঝতেছে। ঠিক আছে, তাহলে মান বসায় দেও, কাজ শেষ। তাইলে মান বসায় দেও, কাজ শেষ। চলো মান বসায় দিই, মান বসায় দিই। এক্স বাই সাইন ডিএসি মানে হচ্ছে, ও সরি, সাইন ডিএসি, সাইন ডিএসির মান হচ্ছে সিডি বাই টু আর, সিডি বাই টু আর, ওয়াই ডিভাইড বাই সাইন বিএসি, সাইন বিএসির মান হচ্ছে বিসি বাই টু আর। শোনো, এখানে সাইড ব্র্যাকেট খুব বেশি একটা দিতে হয় না, মানে তুমি যদি লিখতে পারো এইগুলা তাইলে স্যার নাম্বার দিয়ে দেবে, মানে এখানে সাইড ব্র্যাকেট অত দরকার নাই। বাট একটা জিনিস লিখে দিবা, যেখানে আর হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, এই যে পরিবৃত্তটা, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, পরিবৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে আর, এটা কত? বিডি বাই টু আর, বিডি বাই টু আর, আর হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ বিডি বাই টু আর। এখন টু আর সবগুলা থেকে বাদ দিয়ে দাও, সবগুলা থেকে টু আর কাটাকাটি করে দাও, সবগুলা থেকে টু আর কাটাকাটি করে দেও, সবগুলা থেকে এই টু আর কাটাকাটি করে দেও, এখানে থাকবে বিসি, এখানে থাকবে বিডি। দেখো মিলে গেছে, শেষ। ম্যাথটা কিন্তু সহজ, তুমি যদি ম্যাথটা একবার বুঝতে পারো তোমার কাছে কঠিন কখনোই লাগবে না। একটু ওয়েট করো, জাস্ট এ মিনিট। আমার মোবাইলের এমবি শেষ, এমবি কিনে নেই, নাই তো ডিসকানেক্টেড হয়ে যাবে। সবাই 1 মিনিট ওয়েট করো, আমার ফোনের এমবি শেষ, আমি এমবিটা কিনে নেই, না তো একটু পরে ডিসকানেক্টেড হয়ে যাবে। পারতেছি। এখন একটু কমেন্টটা চেক করি, তোমরা কি এই ম্যাথটা বুঝতে পারছো? তোমরা কি এই ম্যাথটা বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো। তাহলে আমি মুছে দিচ্ছি, ওয়েট এ মিনিট, আমি মোবাইলটা সেট করে নিই। ওয়েট এ মিনিট, নয়তো আবার ডিসকানেক্টেড হয়ে যাবে। মোবাইলে এমবি শেষ হয়ে গেছে, মাত্র মেসেজ আসছে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাইলে চলো আজকে ক্লাসে আমরা আরও সুন্দর একটা ম্যাথ করব। আজকে ক্লাসে আমরা আরও সুন্দর একটা ম্যাথ করব, একটা না আরও দুইটা ম্যাথ করব। আজকে ক্লাসে আরও দুইটা ম্যাথ করব। ওয়েট, চলে যেও না, ওয়েট করো, নয়তো ডিসকানেক্টেড হয়ে যায়। তো এই জন্য আমি এমবিটা আগে কিনে নিলাম। ওয়াইফাই দিয়ে ক্লাস নিই না, ওয়াইফাই মাঝে মধ্যে ঝামেলা করে।
আবহাওয়া খারাপ থাকলেই ওয়াইফাইয়ে প্রবলেম করে, এই জন্যে ফোনের ডাটা দিয়ে তারপরে ক্লাস নিই, যাতে কোনো সমস্যা না হয় মাঝখানে। এখন একটা ম্যাথ করব, যে ম্যাথটা বুয়েট ভর্তি পরীক্ষা একবার আসছে, যদিও এরকম ম্যাথ ক্লাসে করাই দিছি, ক্লাসে কিন্তু এরকম ম্যাথ অলরেডি করে ফেলছি, বাট এই টাইপ থেকে প্রশ্ন প্রচুর আসে, বুয়েটে 2বার আসছে, অলরেডি 3বার আসছে। এখন যে টাইপটা থেকে ম্যাথ করাবো, এই টাইপ থেকেই বুয়েটে এখনো পর্যন্ত 3বার ম্যাথ আসছে, মানে একটা টাইপ থেকেই হুবহু এইটাই। এরকম একটা ম্যাথ ক্লাসে করাইছি, আবার করে দিচ্ছি, কারণ যেহেতু অনেক বেশি ইম্পর্টেন্ট এই জন্য করে দিব। প্রশ্নটা লিখো, বলছে এ দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার, এ দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার, এ দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার এক প্রান্ত একটি উলম্ব দেয়ালের সাথে আটকানো, এক প্রান্ত একটি, গত ক্লাসে এই ম্যাথটা করে দিছি হুবহু, তাও আবার একটু করি, একটি উলম্ব দেয়ালের সাথে আটকানো এবং অন্য প্রান্ত এ ব্যাসার্ধ বিশিষ্ট, এবং অন্য প্রান্ত এ ব্যাসার্ধ বিশিষ্ট সুষম গোলকের সাথে যুক্ত আছে, সুষম গোলকের সাথে যুক্ত, সুষম গোলকের সাথে যুক্ত। গোলকটির ওজন ডাব্লিউ হলে, গোলকটির ওজন ডাব্লিউ হলে দেখাও যে সুতার টান টি ইকুয়ালস টু 2w/√3। এরকম সেম একটা ম্যাথ ক্লাসে করাইছি, তবে এই সেম টাইপের ম্যাথটা বুয়েট ভর্তি পরীক্ষা অলরেডি 3-4বার আসছে, মানে 2-3বার চলে আসছে। কোনো বার এরকম টি আর ডাব্লিউ দিয়ে আসে, কোনো সময় ডাব্লিউর মান দেওয়া থাকে, বলে ওজন এত হইলে টি এর মান কত, টান কত, এরকম ম্যাথ বুয়েট ভর্তি পরীক্ষায় প্রতি 1 বছর পরে আসে, অনেকবার আসছে এরকম টাইপের ম্যাথ। তো একটু মনে করে দেখো চিত্রটা কিরকম ছিল, এই যে এরকম ছিল। ধরো এটা একটা দেওয়াল, সুতার এক প্রান্ত এখানে বাঁধা, আরেক প্রান্ত এ ব্যাসার্ধ বিশিষ্ট একটা বল। এই ধরো এটা হচ্ছে একটা এ ব্যাসার্ধ বিশিষ্ট একটা বল, ধরো এই যে এই বলের ব্যাসার্ধ হচ্ছে এ, সুতার এক প্রান্ত বাঁধা এই দেয়ালে, আরেক প্রান্ত বাঁধা ধরো এই যে এই গোলকের উপরে কোনো বিন্দুতে। এ ব্যাসার্ধ বিশিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট একটা সুতা, এই যে সুতার দৈর্ঘ্য হচ্ছে এ, এই সুতার দৈর্ঘ্য হচ্ছে এ, ধরলাম এই গোলকের কেন্দ্র হচ্ছে ও, এবং এইটা হচ্ছে এ বিন্দু, এইটা হচ্ছে বি বিন্দু। খেয়াল করে দেখো, এই যে সুতাটা, এই সুতার এক প্রান্ত বাঁধা হচ্ছে এই দেয়ালে, এই যে এই উলম্ব দেয়ালের এই বিন্দুতে, গোলকটার ব্যাসার্ধ হচ্ছে এ, দেয়ালের দৈর্ঘ্য এ, অন্য প্রান্ত এ ব্যাসার্ধ বিশিষ্ট সুষম গোলকের সাথে যুক্ত। এই যে এ ব্যাসার্ধ বিশিষ্ট একটা সুষম গোলক এই দড়ির বা এই সুতার এক প্রান্ত বাঁধা এই দেওয়ালে, আরেক প্রান্ত বাঁধা এই গোলকে। তোমাকে বলছে গোলকটির ওজন ডাব্লিউ হলে, গোলকের ওজন যদি ডাব্লিউ হয়, গোলকের ওজন যদি ডাব্লিউ হয়, দেখাইতে হবে সুতার টান টি। সুতার টান কোন দিকে কাজ করবে, একদম কেন্দ্র থেকে এই বরাবর। এটা কিন্তু একটা সরল রেখা হবে, একটা সরল রেখা হবে, এই যে কেন্দ্র থেকে সোজা এই বরাবর এই দিকে কাজ করবে সুতার টান টি। তাহলে এখান থেকে এই পর্যন্ত, এটাও তো বৃত্তের ব্যাসার্ধ এ, গোলকের ব্যাসার্ধ, এতটুক যদি গোলকের ব্যাসার্ধ এ হয়, এখান থেকে এই পর্যন্ত এটা নাম দিতে পারি, ধরো এটা ও ডি, ও বি সি ডি, আচ্ছা এটা ধরলাম ডি, এটা ধরলাম ডি। দেখো এই যেটা ও এ বি ডি ডব্লিউ দিয়ে কাজ করতেছে, তাইলে ও ডি এখানে আমরা বলতে পারি সুতার দৈর্ঘ্য এডি, সুতার দৈর্ঘ্য এডি সমান এ, এই যে এ দৈর্ঘ্য বিশিষ্ট সুতা, গোলকের ব্যাসার্ধ ও ডি সমান ও বি সমান এ, গোলকের ব্যাসার্ধ এ, তাহলে ও ডিও এ, ও বিও এ। কারণ এখানে টোটাল 2টা বল কাজ করতেছে, একটা কাজ করতেছে টান বল ও এ বরাবর, আর একটা এই গোলকের ওজন ডাব্লিউ নিচের দিকে। তো এখানে কিন্তু আরেকটা বল আছে, কোন দিকে, এই যে বলটা এই দেয়ালের সাথে লেগে থাকবে। অবশ্যই এখানে এই যে সিনারিওটা বলা হয়েছে,
এখানে এই গোলকটা অবশ্যই দেয়ালের সাথে লেগে থাকা ছাড়া উপায় নাই। একটা গোলককে তুমি যদি এইখানে বাইধা রাখো, এই গোলকটা দেয়ালের সাথে আইসা লাগতে বাধ্য। তো এই দেয়ালটা যখন দেয়ালের সাথে এই গোলকটা যখন দেয়ালের সাথে এসে লাগবে, তখন দেয়ালটা গোলকের উপর প্রতিক্রিয়া বল দিবে ঠিক অপোজিটে। প্রতিক্রিয়া বল সবসময় তলের সাথে লম্ব বরাবর কাজ করে। প্রতিক্রিয়া বল সবসময় তলের সাথে লম্ব বরাবর, একদম ঠিক লম্বভাবে প্রতিক্রিয়া বল কাজ করবে। একদম লম্বভাবে প্রতিক্রিয়া বল কাজ করবে। এখানে টেনশন বা ভাবার কোনো অবকাশ নেই, আমি এইগুলো মুছে দিলাম। এখন এখানে তো তিনটা বল অবিন্দুতে কাজ করতে, তিনটা বল, একটা ডাব্লিউ, একটা টি, একটা আর, তিনটা বল আছে এবং এরা অবশ্যই সাম্যাবস্থায় আছে। কারণ এক সময় এখানে কি বলটা কি স্থির অবস্থায় থাকবে। এই সুতা দিয়ে তুমি যখন এই বল অথবা গোলকটাকে বেঁধে রাখবা, গোলকটা তো এখানে স্থির অবস্থায় থাকবে, তাই না? তার মানে এখানে সাম্যাবস্থায় আছে। তাহলে লিখো সাম্যাবস্থায় লামির সূত্র প্রয়োগ করে পাই, সাম্যাবস্থায় লামির সূত্র প্রয়োগ করে পাই টি, টি এর বেলায় অ্যাঙ্গেল হবে ডাব্লিউ এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, ডাব্লিউ এর বেলায় অ্যাঙ্গেল হবে টি এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, আর এর বেলায় অ্যাঙ্গেল হবে টি এবং ডাব্লিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। এখন আমার দেখো যেটা দেখাইতে বলছে সেখানে শুধু টি এবং ডাব্লিউ আছে, যেটা দেখাইতে বলছে এটা কবে আসছে, এটা বুয়েট 0405, বুয়েট 0405 সেশনে আসছে। বাট সেম টাইপের ম্যাথ আরও অনেকবার আসছে বুয়েটে, অনেকবার আসছে একই প্রশ্ন। ডব্লিউর মান দেওয়া আছে, একবার বলছে টি কত, ডব্লিউর মান যদি এখানে দেওয়া থাকতো ধরো এত নিউটন, তাহলে তুমি এটা বসাই দিলে টান পাই যেতে, তাই না? এরকম ম্যাথ প্রচুর আসে, এটা বুয়েটে আসছে 0405-এ। তো এখানে যেটা দেখাইতে বলছে সেখানে আছে শুধু টি এবং ডাব্লিউ, টি এবং ডাব্লিউ, এখানে আর নাই, এখানে আর নাই, তাহলে আমি আর মুছে দিলাম, আর আমি এখানে মুছে দিলাম, কোনো কাজ নাই। এখন দেখো টি বাই সাইন ডব্লিউ এবং আর, ডব্লিউ এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। এটা অবশ্যই 90 ডিগ্রি হবে, কারণ এটা ঠিক তলের লম্ব বরাবর কাজ করতেছে, আর এটা ঠিক তলের সাথে সমান্তরালে কাজ করবে, কাজে এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। দেখো ডাব্লিউ এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, ডাব্লিউ বাই সাইন টি এবং আর, টি এবং আর, টি এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে এইটা, এবং এটা সমান কি লেখা যায়, এটা সমান লেখা যায় 180 মাইনাস এই এতটুক এ ও বি, 180 মাইনাস এ ও বি। দেখো টি এবং আর, টি এবং আর, এই যে এইটা, এই অ্যাঙ্গেলটা টি আর, টি আর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে এইটা, এটা সমান কি লেখা যায়, পুরাটা হচ্ছে 180, পুরাটা 180, 180 থেকে তুমি যদি এ ও বি এই অ্যাঙ্গেলটা মাইনাস করে দাও, এই যে এই অ্যাঙ্গেলটা 180 থেকে এ ও বি এই অ্যাঙ্গেলটা যদি মাইনাস করে দাও, তাইলে এই বাকিটুক পাওয়া যাবে 180 মাইনাস এ ও বি, এ ও বি। আমার এই ত্রিভুজের ভিতরের অ্যাঙ্গেলটা দরকার, এই জন্যে এই যে টি এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, এই যে টি, এই যে আর, এই অ্যাঙ্গেলটা না নিয়ে আমি লিখবো টোটালটা 180, 180 থেকে এইটা মাইনাস, তাইলে এই টোটালটা পাওয়া যাবে 180 মাইনাস এ ও বি। কারণ আমরা একটা জিনিস জানি, সাইন 180 মাইনাস থিটা যে কথা, শুধু সাইন থিটা একই কথা, সাইন 180 মাইনাস এ ও বি যে কথা, শুধু এ ও বি একই কথা, শুধু এ ও বি একই কথা। সাইন 180 মাইনাস থিটা যে কথা, শুধু সাইন থিটা একই কথা। একটু আগের ম্যাথটাতেই দেখে আসছি, সাইন 90-র ভ্যালু হচ্ছে 1, সাইন 90-র ভ্যালু হচ্ছে 1, সাইন 90-র ভ্যালু হচ্ছে 1। এখন এই ত্রিভুজ থেকে দেখো সাইন অ্যাঙ্গেল এ ও বি, সাইন অ্যাঙ্গেল এ ও বি সমান কি লেখা যায়, সাগরে লবণ অনেক, লবণ হচ্ছে এ বি, লবণ হচ্ছে এ বি, অনেক, অনেক হচ্ছে অতিভুজ ও এ। খেয়াল করে দেখো সাইন এ ও বি, এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে এ ও বি, এই যে এইটা, এই যে এইটা, 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 এই অ্যাঙ্গেলটা হচ্ছে এ ও বি, এটা একটা সমকোণী ত্রিভুজ। সাইন এ ও বি সমান লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এ বি, অতিভুজ হচ্ছে ও এ। তাহলে এখানে দেখো এ বি আর ও এ কেমনে বের করবো, ও এ হচ্ছে এতটুকু হচ্ছে এ, এতটুকু হচ্ছে এ, 2a। খেয়াল করে দেখো ও এ হচ্ছে 2a, এই যে এতটুকু হচ্ছে এ, এতটুকু হচ্ছে এ, তা টোটাল ও এ কত হবে, যে এ প্লাস এ, 2a। আর এখানে ওবি কত, ওবি হচ্ছে এ, তাহলে আমি এটা লিখতে পারি যে ধরো ও এ সমান পাইলাম 2a, তাহলে আমি এতে লিখতে পারি ও এ স্কোয়ার সমান ও বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। তাই আমার দরকার কি, আমার দরকার হচ্ছে এ বি, এ বি ইকুয়ালস টু রুট ওভার অফ ও এ স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার, রুট ওভার অফ ও এ স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। ও এ মানে হচ্ছে 2a, 2a কে স্কোয়ার করলে 4a স্কোয়ার মাইনাস ও বি মানে হচ্ছে এ স্কোয়ার, মানে
রুট ওভার অফ 3a স্কোয়ার, রুট ওভার অফ 3a স্কোয়ার সমান হচ্ছে রুট 3 ইন্টু এ, রুট 3 ইন্টু এ, রুট 3 ইন্টু এ। ও এ হচ্ছে এ 2a, ও বি হচ্ছে এ, আমার দরকার হচ্ছে এ বি। তাহলে এ বি সমান কী হবে? ও এ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখান থেকে আসবে ও এ সমান হচ্ছে 2a, স্কোয়ার করে দিলে 4a স্কোয়ার, ও বি সমান এ স্কোয়ার, রুট 3a স্কোয়ার। তাহলে মান বসায় দাও এখানে, এইখানে মান বসায় দাও। রুট 3, আচ্ছা এ তো কাটা, দূর, এ কাটা, রুট 3/2, রুট 3/2, রুট 3/2 উল্টায় দাও, উল্টায় দিলেই 2w/√3। দেখো এই যে বইটা 10টা নাম্বার পাই গেছে, 10টি নাম্বার তুমি পেয়ে গিয়েছো। আমি কি বুঝাইতে পেরেছি? এই মানুষজন একটু কমেন্ট করে বললো তো এই ম্যাথটা বুঝাইতে পারছি কিনা। আর একটা ম্যাথ করাবো তাইলেই 8.2 শেষ, আর একটা ম্যাথ করাবো তাইলে 8.2 শেষ। এইরকম একটা ম্যাথ হুবহু ক্লাসে করাইছি, এরকম একটা ম্যাথ হুবহু ক্লাসে করাইছি। এই জন্য এখানে বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না, এখানে বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। ওকে ঠিক আছে, হুবহু এরকম একটা ম্যাথ ক্লাসে করানো হয়েছে, কাজে এইখানে এইটা বুঝতে পারার কোনো অসুবিধা হওয়ার কথা না। চলো আমরা আজকে ক্লাসে লাস্ট ম্যাথে চলে আসছি। সেম বইয়ে যে ম্যাথটা ছিল সেম এই ম্যাথটাই ছিল। ও এ বের করছি, ও এ হচ্ছে এইটা এ, এইটা এ, এখানে ছিল এ 2a, তাহলে ও এ হচ্ছে 2a, স্কোয়ার করলে 4a স্কোয়ার, ও বি হচ্ছে এ স্কোয়ার, রুট 3a স্কোয়ার মানে রুট 3a, রুট 3a, এ কাটা রুট 3/2, সাইন এ ও বি এটা হচ্ছে রুট 3/2, উল্টায় দিলে 2/√3। এই যে এখানে আমার এই অ্যাঙ্গেলে, এই যে এই অ্যাঙ্গেলটা ত্রিভুজের মধ্যে এই অ্যাঙ্গেলটা দরকার, তাইলে আমি যে এইভাবে লিখতে পারি। এই জন্যই আমি এই যে এই টোটাল অ্যাঙ্গেলটাকে 180 মাইনাস এই অ্যাঙ্গেলটা দিয়ে প্রকাশ করছিলাম, নাহলে তো আমি এইভাবে লিখতে পারতাম এই অ্যাঙ্গেলটা, এইটা আমি তো এইটা দিয়ে প্রকাশ করি নাই, আমি লিখছিলাম 180 মাইনাস এই অ্যাঙ্গেলটা, যেন পরবর্তীতে এই সুবিধাটা পাওয়া যায়। এই সুবিধাটা পাওয়ার জন্যই আমরা এই কাজটা করেছিলাম। ওকে ভেরি গুড, ইয়েস নো ভেরি গুড। আশা করি বোঝাইতে পেরেছি মানুষজন, আশা করি বোঝাইতে পেরেছি নাকি? বোঝাইতে কি পেরেছি? আশা করি বোঝাইতে পেরেছি। ঠিক আছে, জি ভাইয়া বুঝেছি। ওকে ভেরি গুড, বুঝতে পারলেই ভালো। চলো আমরা আজকে ক্লাসে লাস্ট ম্যাথ করব এবং এই ম্যাথের মাধ্যমে 8.2 আমরা ইতি টেনে দিব। এরপর বাকি যে ম্যাথগুলো থাকবে যেগুলো বোর্ডে আসছে কিন্তু আমি করাই নাই, নিজ দায়িত্বে করবা। অ্যাটলিস্ট 8.2-এ বোর্ডের কোনো ম্যাথ, মানে বোর্ডে একবার হইলেও আসছে, এরকম কোনো ম্যাথ যেন বাদ না থাকে, এরকম কোনো ম্যাথ যেন বাদ না থাকে, তাইলেই কোনো টেনশন নাই, তাইলেই কোনো টেনশন নাই। ওকে চলো, রম্বস আকারের একটি সুষম পাতের, এই যে আমাদের গ্রুপের নাম, রম্বস আকারের একটি সুষম পাতের, কি ব্যাপার এটা কি লিখছে? রম্বস আকারের সুষম পাতের একটি ধার, ও আচ্ছা বুঝছি, রম্বস আকারের একটি সুষম পাতের, একটি সুষম পাতের একটি ধার ভূ সমান্তরাল, একটি ধার, ধার মানে বাহু, ধার মানে বাহু, একটি বাহু ভূ সমান্তরাল, ভূ মানে ভূমির সমান্তরাল, একটি বাহু ভূমির সমান্তরাল এবং একটি কোণ 120 ডিগ্রি, এবং একটি কোণ 120 ডিগ্রি রম্বসটির কেন্দ্র থেকে কর্ণ বরাবর, রম্বসটির কেন্দ্র থেকে কর্ণ বরাবর পি ও কিউ বল দুটি ক্রিয়া করে একে, পি ও কিউ বল দুইটি ক্রিয়া করে একে খাড়াভাবে স্থির রাখে, মানে সাম্যাবস্থায় রাখে। আচ্ছা, খাড়াভাবে স্থির রাখে, স্থির রাখা মানেই সাম্যাবস্থায় রাখে। আবার লামির সূত্র, রে লামি 8.2-এ চোখ বন্ধ করে যদি লামি বসায় দাও, 8.1-এ হচ্ছে সামান্তরিক সূত্র অথবা লম্বাংশ, আর 8.2-এ ঘুমাইতে ঘুমাইতে বলো লামি 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 ইউজ করো, লামি ইউজ করো, লামি ইউজ করো, কাজ শেষ। সাম্যাবস্থায় রাখে মানে খারাপভাবে স্থির রাখে।
পি গ্রেটার দেন কিউ হলে, পি গ্রেটার দেন কিউ হলে প্রমাণ করো যে, পি গ্রেটার দেন কিউ হলে প্রমাণ করো যে পি স্কয়ার ইকুয়ালস টু 3q স্কয়ার, পি স্কয়ার ইকুয়ালস টু 3q স্কয়ার। প্রশ্নটা তোলো। রম্বস আকারের একটি সুষমপথের একটি ধার মানে একটি বাহু ভূমির সমান্তরাল, একটি বাহু ভূমির সমান্তরাল। প্রশ্ন কি বলছে? একটি বাহু ভূমির সমান্তরাল। ধরো এটা রম্বস, এই যে একটা বাহু ভূমির সমান্তরাল, ধরো এটা রম্বস, এই যে এই বাহুটা হচ্ছে ভূমির সমান্তরাল এবং একটি কোণ 120 ডিগ্রি। ধরো আগে রম্বসটা আঁকাই, ধরো এ বি সি ডি, এটা হচ্ছে একটা রম্বস। এ বি এই বাহুটা হচ্ছে ভূমির সমান্তরাল এবং যে কোনো একটা কোণ 120 ডিগ্রি, একটি কোণ 120 ডিগ্রি। তো এই কোণটা তো আর 120 ডিগ্রি হবে না, এটা তো দেখেই বোঝা যাইতেছে এটা সূক্ষ্ম কোণ। তাহলে এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি, এই যে এই কোণটা হচ্ছে কত ডিগ্রি? 120 ডিগ্রি। দেখো এই যে একটা রম্বস আকার, তার একটা বাহু মানে ধার ভূমির সমান্তরাল, এই যে এ বি হচ্ছে ভূমির সমান্তরাল। ধরো নিচেরটা ভূমি, এটা ভূমির সমান্তরাল, একটা কোণ 120 ডিগ্রি, এই যে এটা 120 ডিগ্রি। তো এটা 120 ডিগ্রি হলে এটা তো 120 ডিগ্রি, কারণ বিপরীত কোণগুলো তো পরস্পর সমান। রম্বসটির কেন্দ্র থেকে, আচ্ছা রম্বসের কর্ণ কেমনে বের, কেন্দ্র কেমনে বের করে? রম্বসের কেন্দ্র মানে হচ্ছে কর্ণ দুইটার ছেদবিন্দু। রম্বসের কেন্দ্র মানে হচ্ছে কর্ণ দুইটার ছেদবিন্দু, এই যে কর্ণ দুইটার, আচ্ছা 120 ডিগ্রি মুছে ফেলি, মনে রাখো ওই যে অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি। কোণ এ বি সি, কোণ এ বি সি হচ্ছে 120 ডিগ্রি। রম্বসটির কেন্দ্র, কেন্দ্র মানে হচ্ছে কর্ণ দুইটার ছেদবিন্দু। কর্ণ, কেন্দ্র থেকে কর্ণ বরাবর, কেন্দ্র থেকে কর্ণ বরাবর পি ও কিউ বল দুইটি ক্রিয়া করে, পি ও কিউ বল দুইটি ক্রিয়া করে। ধরো এই যে কেন্দ্র থেকে কর্ণ বরাবর মানে এই বরাবর একটা, এই বরাবর একটা, তুমি চাইলে এই নিচের দিকেও ধরতে পারো, যেদিকে খুশি। আমি ধরলাম এই দিকে, কেন্দ্র থেকে, কেন্দ্রের নাম দিলাম ও, কেন্দ্রের নাম দিলাম ও, কেন্দ্র থেকে এই দিকে কাজ করতেছে পি, এই দিকে কাজ করতেছে কিউ। এই দেখো প্রশ্নে বলছে কেন্দ্র থেকে কর্ণ বরাবর দুইটা বল, একটা পি এবং একটা কিউ কাজ করে। তো তুমি কেন্দ্র থেকে চাইলে উপরের দিকে না দিয়ে নিচের দিকেও দিতে পারো, কোনো অসুবিধা নাই, যেদিকে খুশি। পি কিউ বল দুইটা কাজ করে, একে খাড়াভাবে স্থির রাখে। এই যে এইটাকে খাড়াভাবে, মানে এই যে এইভাবে আছে, এইটাকে খাড়াভাবে স্থির রাখলো, মানে এটা যাতে পড়ে না যায়, এই খাড়াভাবে স্থির রাখছে। অর্থাৎ এই যে এটার যে ওজনটা আছে, ওজনটা ঠিক ডাব্লিউ কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে কাজ করতেছে না? ঠিক নিচের দিকে কাজ করতেছে ওজনটা, এইটাকে সে স্থির রাখছে। মানে এই যে এই বিন্দুতে দেখো ওজন কাজ করতেছে ঠিক নিচের দিকে, এটা তো তোমরা জানো। তো এই যে এখান থেকে, ও আচ্ছা এই এটা যিনি দেখছো পি এবং কিউ কিন্তু নিচের দিকে নিলে হবে না, প্রশ্নে বলছে খাড়াভাবে স্থির রাখে। তো খাড়াভাবে মানে এই রম্বসটা যদি এখানে স্থির অবস্থায় রাখতে চাও, মানে নড়াচড়া করবে না বা হেলে পড়ে যাবে না, এই রম্বসটাকে তুমি যদি স্থির রাখতে চাও, ওজন যেহেতু নিচের দিকে কাজ করতেছে, পি এবং কিউ কিন্তু উপরের দিকেই কাজ করতে হবে। তুমি যদি পি কিউকে নিচের দিকে টানো, মানে আমি তো বলে ফেলছিলাম যে কেন্দ্র থেকে নিচের দিকেও নেওয়া যাবে না, নিচের দিকে নিলে তো স্থির থাকবে না, ওটা তো পড়ে যাবে, টাইনা টাইনা নামাই ফেলবে। তো যেহেতু স্থির থাকে, সাম্যাবস্থায় থাকে, তো ওজন যেহেতু নিচের দিকে কাজ করতেছে, তাহলে এই বল দুইটা কেন্দ্র থেকে উপরের দিকে কাজ করবে, নিচের দিকে নেওয়া যাবে না, নিচের দিকে নেওয়া যাবে না। এখন তোমাকে বলছে পি গ্রেটার দেন কিউ হলে, আচ্ছা পি এর মান কি হয়েছে বড়, ধরলাম পি এর মান কি হয়েছে বড়, ভালো কথা, এখানে তো আর চিত্রে আর কিছু আঁকানোর দরকার পড়তেছে না, পি এর মান কি হয়েছে বড়, অসুবিধা নাই। দেখাইতে বলছে পি স্কোয়ার ইকুয়ালস টু 3q স্কোয়ার, পি স্কোয়ার ইকুয়ালস টু 3q স্কোয়ার। আচ্ছা এখানে কিন্তু পিটা এই দিকে নিলে ভালো, আচ্ছা এখানে নেওয়ার দরকার নাই, নিয়ে যেহেতু ফেলছে একদিকে নিলেই হলো, এখানে চিত্রের বা এই রেখা টেখা কোনো ম্যাটার করবে না। যদিও বলছে পি এর মান কি হয়েছে বড়, তাহলে নর্মালি বড় দৈর্ঘ্যটা পি আর ছোটটা কিউ ধরা উচিত, বাট এইখানে আসলে এই সমস্ত অ্যাঙ্গেল বা এই সমস্ত চিত্র কোনো ম্যাটার করবে না, মানে তুমি যদি পি আর কিউ যেটা ধরছো সেটা দিয়েও করো, কোনো অসুবিধা নাই, এই জন্য তোমার নাম্বার কাটা যাবে না, এই জন্যে নাম্বার কাটা যাবে না। ওকে ফাইন। এখন কি করা যায়, তবে তুমি যদি চাও নাকি কিউ পি অ্যাঙ্গেল তো 30 ডিগ্রি এটা হবে, আচ্ছা এইটাকে পি ধরি,
এটাকে কিউ ধরি, পরেরটা পরে দেখা যাবে, কারণ অ্যাঙ্গেল এটা হবে ছোট, লব্ধি এইদিকে হবে। হ্যাঁ, এটাকেই বি ধরতে হবে। দেখো বড়টাকেই বি ধরতে হবে, কারণ এই যে দেখো একটা জিনিস ভালো করে বোঝো, এখানে যদিও এই বড়টা মনে হচ্ছে কিউ, বাট এখানে আমার চিত্রে হয়তো এইখানে 120 ডিগ্রি নিছি, আমরা তো এটা র্যান্ডমলি ধরে নিছি, এখানে এটাকেই পি ধরতে হবে, কারণ প্রশ্নে বলছে পি এর মান কিউ এর চেয়ে বড়। তাহলে এইখানে আমরা এই জিনিসটা বুঝতে পারতেছি, পি এবং কিউ এর লব্ধি হবে ঠিক ডাব্লিউ এর অপোজিটে। যদিও এখানে চিত্রে এটা আকার দরকার পড়বে না, তার একে রাখি। দেখো পি এবং কিউ এই দুইটার লব্ধি যদি ডাব্লিউ এর সমান এবং ঠিক বিপরীতে কাজ করে, ভালো করে বুঝছো, পি এবং কিউ এর লব্ধি যদি ডাব্লিউ এর সমান এবং ঠিক বিপরীতে কাজ করে, তখনই তো এরা সাম্যাবস্থায় থাকবে, তাই না? স্বাভাবিক কথা। এই দুইটার লব্ধি হবে তৃতীয়টার লব্ধির মানের সমান এবং ঠিক বিপরীতে। তো বিপরীতে যদি হয়, দেখো পি এর মান যেহেতু বড়, এই অ্যাঙ্গেলটা হবে ছোট, এই অ্যাঙ্গেলটা হবে বড়, এবং আমাদের চিত্রে ঠিক আছে। আমাদের চিত্র অনুসারে যেহেতু পি এর মান কিউ এর চেয়ে বড়, তাহলে লব্ধিটা পি এর কাছে থাকবে, কিউ এর দূরে থাকবে। এই দেখো লব্ধিটা, যে পি যেহেতু কিউ এর চেয়ে বড়, তাহলে এই দুইটার লব্ধি যেহেতু ডাব্লিউ সমান হবে এবং অপোজিটে হবে, তাহলে লব্ধিটা অবশ্যই পি এর কাছাকাছি থাকবে, কিউ এর দূরে থাকবে, তাই না? যেই বলটা বড়, বৃহত্তর বলের কাছাকাছি লব্ধি থাকে। তাহলে এখন এই দুইটা অ্যাঙ্গেল বের করি। কেন বের করব? এটা ছিল 120, আমরা জানি কর্ণদ্বয় অ্যাঙ্গেলগুলোকে সমদ্বিখণ্ডিত করে। তো টোটালটা যদি 120 হয়, এইটা হবে 60, এইটা হবে 60। দেখো এইটা হবে 60, এইটা হবে 60, এইটা 60, এইটা 60, এটা আমার দরকার নাই, এইটা 60, টোটালটা 120। রম্বসের কর্ণগুলো তো অ্যাঙ্গেলগুলোকে সমদ্বিখণ্ডিত করে, তাই না? তাইলে টোটালটা যদি 120 হয়, শুধু এতটুক হবে 60, এই যে এতটুক হবে 60 ডিগ্রি। এতটুক যদি 60 ডিগ্রি হয়, তাহলে এইটা হবে 30 ডিগ্রি। কেন? এটা তো একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা তো একটা সমকোণ, ডাব্লিউ তো ঠিক নিচের দিকে কাজ করে, এটা 90। তো এটা যদি 60 হয়, এটা হবে 30, কারণ এইটা যদি সমকোণ হয়, যে এই অ্যাঙ্গেলটা যেহেতু 90 ডিগ্রি, এই যে এখানে অ্যাঙ্গেলটা, তাহলে বাকি দুইটা মিলে আরও 90 হবে। তো এইটা 60 হলে এটা 30, এটা 30 হলে এইটা 30, এটা 30 হলে এইটা 60। কারণ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, কাজেই পুরাটা মিলে 90। এটা 60 হলে এটা 30, এটা 30 হলে এটা 30, বিপ্রতীপ কোণ, এটা 30 হলে এটা 30, আবার পুরাটা যেহেতু 90, পুরাটা যেহেতু এক সমকোণ, তো এটা 30 হলে এটা 60। একটু ভালো করে দেখো, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে পুরো অ্যাঙ্গেলটা হবে 90, এটা যেহেতু 30, তাহলে এটা হবে 60। তাহলে এই যে দেখো এখানে যে বলা আছে পি গ্রেটার দেন কিউ, পি গ্রেটার দেন কিউ, তাহলে আমার চিত্রটা ঠিক আছে। চিত্রটা এইভাবে আগাইতে হবে। দেখো এই যে পি এর সাথে অ্যাঙ্গেল হবে কম, কিউ এর সাথে বড়, বৃহত্তর কোণের সাথে অ্যাঙ্গেল থাকে কম, লব্ধিটার অ্যাঙ্গেল থাকে কম, আর ছোট বা ইয়ার সাথে বলের সাথে অ্যাঙ্গেল থাকে বেশি। ওকে ফাইন, এখন এত কিছু ঝামেলা দরকার নাই। এখন তিনটা বল কাজ করতেছে এই বিন্দুতে, পি কিউ ডাব্লিউ, তিনটা বল পি কিউ ডাব্লিউ, সাম্যাবস্থা লামি সূত্র, লামি থাকতে চিন্তা নাই, লামি আছে যতদিন টেনশন নাই ততদিন, লামি আছে যতদিন টেনশন নাই ততদিন। পি ডিভাইড বাই সাইন বাকি দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল, ও আচ্ছা দেখো এখানে কিন্তু ডাব্লিউ নাই, যেটা প্রমাণ করতে বলছে এখানে ডাব্লিউ নাই, ডাব্লিউ বাদ দিয়ে দিলাম। যেইটা প্রমাণ করতে বলছে সেখানে ডাব্লিউ নাই, সেখানে ডাব্লিউ নাই, শুধু পি কিউ আছে, তো শুধু পি কিউ নিলাম। পি এর বেলায় অ্যাঙ্গেল হবে কিউ এবং ডাব্লিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, পি এর বেলায় অ্যাঙ্গেল হবে কিউ এবং ডাব্লিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। এইটা হচ্ছে 90 ডিগ্রি, এতটুকু হচ্ছে 90। কেন? কারণ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। দেখে এখানে অ্যাঙ্গেল হবে কিউ এবং ডাব্লিউ, এখানে অ্যাঙ্গেল হবে পি এবং ডাব্লিউ, যদিও ডাব্লিউ লিখি নাই, এখানে অ্যাঙ্গেল হবে পি এবং কিউ। দেখো পি এর বেলায় অ্যাঙ্গেল হবে কিউ এবং ডাব্লিউ এর মধ্যে অ্যাঙ্গেল, কিউ এর বেলায় অ্যাঙ্গেল হবে পি এবং ডাব্লিউ এর মধ্যে অ্যাঙ্গেল, আর ডাব্লিউ এর বেলায় পি এবং কিউ, যেটা আমরা নিব না, এটা আমাদের দরকার নেই। এখন দেখো ডাব্লিউ এবং কিউ, এই যে কিউ এবং ডাব্লিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে পুরাটা, এর মধ্যে এটা হচ্ছে 90। কেন? কারণ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা 90, এটা 30, তাহলে 90 প্লাস 30 মানে 120। আচ্ছা ভেঙেই লিখি, 90 প্লাস 30, এটা হচ্ছে 90, এটা হচ্ছে 30, তাই কিউ এবং ডাব্লিউর মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে 120, 90 প্লাস 30। আর পি এবং ডাব্লিউ, কিউ এর নিচে হবে পি এবং ডাব্লিউ, কই?
পি এবং ডাব্লিউ, পি এবং ডাব্লিউর মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে, খেয়াল করে দেখো, পি এবং ডাব্লিউ, এই যে এইখানে এইটা যদি 30 হয় এইটা হবে 60, এই সরি 60 কেন, এইটা তো 90, কারণ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা হচ্ছে 90, যে কর্ণ দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90, এটা যদি 30 হয় এইটা হচ্ছে 60, এটা যদি 30 হয় এইটা হচ্ছে 60। এই দেখো পি এবং ডাব্লিউ মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে এইটা, এই যে এইটা, এইখানে কিউ এবং ডাব্লিউ ছিল এইটা, এটা হচ্ছে 90 প্লাস 30, আর পি এবং ডাব্লিউ যেখানে কি ছিল, পি এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ, পি এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে এইখান থেকে এতটুক, আর এইটা হচ্ছে 90, কারণ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা 90, এটা যদি 30 হয় এইটা হবে 60, 90 প্লাস 60। এই লাইনটাই এখানে বোঝার জিনিস, এই ম্যাথে এই লাইনটা বুঝতে পারলেই কাজ শেষ। আমাকে একটু কমেন্ট করে বললো এই লাইনটা বুঝছো কিনা। সাইন 90 প্লাস 30 মানে কস 30, সাইন 90 প্লাস থিটা মানে কস থিটা, সাইন 90 প্লাস থিটা মানে কস থিটা, কিউ বাই কস 60। উপরে মান বসায় দেই, কস 30 ভ্যালু হচ্ছে কত, কস 30 ভ্যালু হচ্ছে √3/2, cos 30 ভ্যালু √3/2, cos 60 ভ্যালু হাফ, 2 2 কাটা, p ইকুয়ালস টু √3q, p ইকুয়ালস টু √3q, উভয় পক্ষকে স্কোয়ার করে দাও, উভয় পক্ষকে স্কোয়ার করে দাও, যেখান থেকে 2 2 কাটা, p ইকুয়ালস টু √3q, উভয় পক্ষকে স্কোয়ার করে দিলে p স্কোয়ার সমান 3q স্কোয়ার, শেষ। এখানে 2 2 কাটা, p ইকুয়ালস টু √3q, উভয় পক্ষকে স্কোয়ার করে দিলেই p স্কোয়ার সমান √3q স্কোয়ার, p স্কোয়ার সমান 3q স্কোয়ার, শেষ। বলো তো বুঝতে পারছো কিনা এই লাইনটা, মানে এই ম্যাথে এই লাইনটাই বোঝার জিনিস, এই যে এই লাইনটা, এই লাইনটা বুঝতে পারলেই কাজ শেষ। সাইন 90 প্লাস থিটা মানে কস থিটা, অথবা ডিরেক্ট তুমি এটা ক্যালকুলেটারে বসাতে পারো, সাইন 120, সাইন 120 এর মান হচ্ছে √3/2, সাইন 150, সাইন 150 এর মান হচ্ছে হাফ, 2 2 কাটা, p ইকুয়ালস টু √3q, p ইকুয়ালস টু √3q কে স্কোয়ার করে দিলে p স্কোয়ার সমান 3q স্কোয়ার, p স্কোয়ার সমান 3q স্কোয়ার, এই যে প্রমাণ হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে। এই বুঝতে পারছো নাকি এখানে অ্যাঙ্গেলগুলো ঝামেলা লাগতেছে বলো তো? তোমরা তো একটা জিনিস জানো যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা হবে 90, এটা 90, এটা 60, এটা যেহেতু টোটালটা 120, অর্ধেক, এটা 60, এটা 30, এটা 30 হলে এটা 60, এটা 60 হলে এটা 60, এটা 30 হলে এটা 30। বুঝাইতে পারছি নাকি? লাস্ট ম্যাথ ছিল এটা, বলো 8.2 শেষ, 8.2 শেষ, বুঝাইতে পারছি নাকি? cos 30 ভ্যালু হচ্ছে √3/2, cos 60 ভ্যালু 1/2 মানে হাফ, 2 2 কাটা, পরের লাইনে স্কোয়ার করে দিছি, শেষ হইল। 8.2 শেষ। আগামী ক্লাস থেকে 8.3 শুরু হবে, আগামী ক্লাস থেকে 8.3 শুরু হবে, আগামী ক্লাস থেকে 8.3 শুরু হবে। বোঝা গেল কিনা বলো? গ্রুপের নাম কেন রম্বস রাখছেন ভাই? গ্রুপের নাম কেন রম্বস রাখছি ওটা তো একটা লাইভ ভিডিওতে ডিটেল বলছিলাম, আর বলবো না, এটা টপ সিক্রেট। এখন যারা ওই লাইভ ভিডিও দেখছো তারা জানো, যারা দেখো নাই তারা জানতে হবে না, টপ সিক্রেট থাকুক। ওকে ঠিক আছে, বোঝা গেছে, বোঝা গেছে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ সামি, ক্লিয়ার, সানাম, তনুশ্রী, ঠিক আছে। তাহলে আশা করি বাকিরাও বুঝতে পারবে। তাহলে আজকে ক্লাসটা এখানেই শেষ করতেছি। 8.2 কমপ্লিটেড। আগামী ক্লাস থেকে আমরা 8.3 শুরু করব। আগামী ক্লাস থেকে আমরা 8.3 শুরু করব। 8.3 পড়াইতে 3 ক্লাসের মতো লাগবে। এই সপ্তাহের মধ্যে আমরা স্থিতিবিদ্যা অধ্যায়টা কমপ্লিট করে দিব। এই অধ্যায়ের মধ্যে 8.3 অধ্যায়টা কমপ্লিট করে দিব। ওকে ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা এন্ড করে দিচ্ছি। হ্যাঁ নমস্কার সানাম।